বাচ্চাদের জন্য সেফ, এবং এটা হচ্ছে 1 বছর প্লাস বাচ্চারা, মানে যাদের দাঁত রয়েছে একটু চিবিয়ে খেতে পারে, হ্যাঁ তাদের জন্য বেস্ট। বাট এর নিচে বাচ্চাদের জন্য সেফ না। সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে আল্লাহর সাথে, কারণ আমি মিথ্যা কথা বলে বিক্রি করছি। সো এইটা আমার হারাম ইনকাম হবে, আমার হালাল ইনকাম হচ্ছে না। এমনও কোশ্চেন এসেছে যে মারা যাবো কিনা খেলে। আমার এটা ফ্রোজেন না, আমার এটা প্রিজারভেটিভ না। সব মিলে যে টাইমটা লাগে এই টাইমটা অনেক বেশি টাইম হয়ে যায় আমাদের। এই জন্য আমরা প্রতিটা অর্ডার ডেলিভারি করতে আমাদের বড় যদি কোনো অর্ডার থাকে তাহলে 10 দিনের মতো সময় লেগে যায়। এখন আপনার যদি লাইফে ব্যর্থতা না আসে আপনি সফল হতে পারবেন না। মানুষের জন্য ভালো একটা খাবার নিয়ে আসতে পেরেছি। আমি খাটতেছি উইদাউট স্যালারিতে, কিন্তু 2জন পেইড লোক আমার রাখা, একজন হচ্ছে আমার ওয়াইফ আর একজন হচ্ছে আমার ভাতিজি। জাস্ট আমি 2টা মিনিট চোখ বন্ধ করে চিন্তা করে আমি টাইল প্যাকটা রান করে দিছি জাস্ট 2 টাকা লাভে। এবং আমার সবচেয়ে বড় থিঙ্কিং ছিল আমি ট্রায়াল প্যাক রান করছি না, আমি রান করছি আমার বড় প্যাক। আমার তো কষ্ট গিয়েছে, আমার রাতের ঘুম, এবং আমার সুন্দর একটা লাইফ ছিল। আমি এই যে আপনাদের অফিসে আজকে আমি শেয়ার কার নিয়ে এসেছি, আমার নিজস্ব একটা বাইক ছিল শুধুমাত্র এই ব্যবসার জন্য, সেটাও আমি মনে করি যে সেল করে দিতে হয়েছিল। এতটা খারাপ লেগেছিল যে ওনার দুঃসময়, ওনার বা নবগত সন্তান পৃথিবীতে আসতেছে, আমি অদম তার পাশে দাঁড়াইতে পারিনি। তখন আমার মনে আছে আমরা 20 টাকা পকেটে নিয়েও আমরা ফুচকা খেতে গিয়েছিলাম, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফুচকা খাওয়ার পর খুব ঝাল ধরছিল। তো 2020 সালে ফুচকার প্লেট ছিল মাত্র 10 টাকা, আর আমার কাছে 20 টাকা ছিল। 10 টাকা আমরা দুদিন গাড়ি ভাড়া দিয়েছি। সো পানি খাওয়ার যে টাকাটা সেটা আমাদের কাছে ছিল না। আমি সীমিত লাভ করব, সীমিত লাভে সবার কাছে ভালো খাবারটা বুঝিয়ে দেবো। সরি, গাছ তোর নাম কি ফলে পরিচয়, কথাটা অবশ্যই শুনেছেন আপনি। যে ধুর কিসের ব্যবসা বাণিজ্য, যা খুশি তা হোক, লাগবে না ব্যবসা বাণিজ্য, যা মানুষের কামলা দিয়ে মাস শেষে স্যালারি নিয়ে এত পরিশ্রম, এত মানুষের কথাবার্তা শোনার দরকার। তাহলে আজকে আমি গত 8 মাস আগে যে দখলটা আমার গেছে, আমি যে বাটপাড়ির শিকার হয়েছি, প্রতারণার শিকার হয়েছি, সেই জায়গা থেকে এসে এখন আসলে আমি এখানে লাখ লাখ টাকা আসলে আমি ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি আমার বর্তমানে আসলে আমি সিদ্ধান্ত খুব জলদি নিই, এবং সেই সিদ্ধান্তটা আমার 80% সফলতার মুখ দেখায়, 20% ব্যর্থতা, এবং ওই 80% উপর নির্ভর করে আমি সামনে চলে যাই। এবং আরেকটা গুড হ্যাবিট হচ্ছে আমি মানুষকে খুব ভালো কনভিন্স করতে পারি। কনভিন্সটা হচ্ছে এরকম, ধরেন আপনি আমার সাথে কথা বলছেন, আমি আপনাকে কনভিন্স করে ফেলতে পারবো অ্যাট এনি কস্ট। আজকে যদি আমি না খেয়ে থাকি, বিশেষ করেন আমাকে কেউ খাওয়াবে না। আমি একটা মিডল ক্লাস পরিবারের সন্তান। ব্যবসাটা হচ্ছে চারা গাছের মতো, চারা গাছটা যেমন পানি দিতে হবে, আস্তে আস্তে করে একটা গ্রো আপ পায়। ধরেন আজকে চারা গাছ লাগাইছেন, 10 দিন পর দেখবেন যে ওটার উপরে হালকা করে একটু গাছ জন্মাইছে। ওটাই হচ্ছে আপনার প্রথম স্টেপ। আপনাকে নতুনত্ব আনতে হবে। বাংলাদেশের মার্কেটটা কিন্তু ছোট না, আমাদের দেশটা আমরা চিন্তা করি ছোট। আপনি ব্যবসায়ী যদি হতে চান আপনাকে কারণ বাজার যাইতে হবে, মানে আপনি যদি ঢাকার হন কারণ বাজার যাইতে হবে, যাত্রাবাড়ি যাইতে হবে, সদরঘাটের যে শ্যামবাজার সেখানে যাইতে হবে, বাদামতলি ফল মার্কেটে যাইতে হবে। আপনাকে সাধারণত যদি ব্যবসায়ী হতে হয় বা ছোট উদ্যোক্তাও হতে হয়, আপনাকে লাজ লজ্জা ভুলে আপনাকে দাঁড়ায় থাকতে হবে কাঁচা বাজারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এন্টারপ্রেনার নিউজ প্রেজেন্ট রুট টু রাইস প্রোগ্রামে আমি নুসরাত নীতি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমাদের গেস্ট হিসেবে আছে নাইমুর রহমান সিফাত ভাইয়া, ওনার অফ ডি ন্যাচারাল। ভাইয়ার সাথে পুরো টাইম জুড়ে আমরা অনেক গল্প করব, আড্ডা দিব, শুনবো ভাইয়ের উদ্যোক্তা জীবনের গল্প। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমরা করি, বেসিক কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনার উদ্যোক্তা জীবনের গল্পটা বা যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল? আসলে আমার ছোটোবেলা থেকেই নিজের মধ্যে লালিত পালিত করছি যে আমি একজন উদ্যোক্তা হব বা একজন সফল ব্যবসায়ী হব। তো সেই জায়গা থেকে আমি একদম ছোটোবেলায় যখন ঈদ হতো, ঈদের মধ্যে গ্রামে থাকতাম, তো খেলনা বিক্রি করতাম। ওগুলো আসলে শখের বশত করা। দেন আস্তে আস্তে বড় হই, ছোটোখাটো কিছু ব্যবসা বাণিজ্য করি। আমি আমার একজন গ্রাম থেকে একটা ছেলেকে এনে আমি ভ্যানের মধ্যে তাকে আলু বিক্রি করাইছি, তারপর আম বিক্রি করাইছি। এভাবেই আস্তে আস্তে এক পর্যায়ে এখন নতুন কিছু ব্যবসা বাণিজ্য, মানে আমরা বলতে পারি আপনি একদম শুরু থেকে, মানে ছোট থেকে একজন ব্যবসায়ীর মধ্যে যেগুলো থাকে আপনার মধ্যে সেই গুণগুলো ছিল। জি। আপনার বিজনেসটা কতদিনের?
আমার বর্তমান ব্যবসা ডি ন্যাচারাল ডায়েট ফুডসে। এটা আমার প্রায় 4 মান্থ চলছে আমার ব্যবসার। আচ্ছা, আমরা একটু আমাদের অডিয়েন্সকে কি আপনার ফুডগুলো দেখাতে পারি? জি, একটু অবশ্যই। ভাই আমাদের আপনার ফুডগুলো একটু দেখান যে আপনি কি টাইপের ফুড সেল করছেন। আমার ডি ন্যাচারালে রয়েছে বর্তমানে ডায়েট ফাইন আপেল। এখানে আমরা সম্পূর্ণ আনারসটাকে ভালোভাবে হাইজেনিকভাবে কেটে আমরা ডায়েট ডিহাইড্রেট মেশিনে সঠিক তাপমাত্রা এটাকে আমরা ডিহাইড্রেট করি। দেন হচ্ছে আমাদের রয়েছে ডায়েট আপেল। এটা ফ্রেশ বাজার থেকে ফ্রেশ আপেল আমরা ক্রয় করে নিয়ে এসে ডিহাইড্রেট মেশিনে এটাকে আমরা ডিহাইড্রেট করি। সঠিক তাপমাত্রায় ডিহাইড্রেট করার কারণ হচ্ছে ফলের যেহেতু পুষ্টি গুণাগুণ রয়েছে, এই গুণাগুণ যাতে নষ্ট না হয়। কতদিন লাগে এগুলো সবকিছু মেনটেন করতে বা রেডি করতে? প্রতিটা ফুডসে আমার 12 থেকে 16 ঘন্টা। কোনো ফুডসে যেমন আপেল রেডি করতে আমার সময় লাগে 16 থেকে 18 ঘন্টা একটা বেস আপেল রেডি করতে। সো একটা বেসে আমার প্রায় 3 কেজির মতো আপেল যায়। 3 কেজি আপেল থেকে আমি প্রায় 300 থেকে 350 গ্রামের মতো আপেল, যেটা আমার হচ্ছে রেডি হয়ে বের হয়। আর দেন হচ্ছে আমরা কলাটা যদি চিন্তা করি, এটা হচ্ছে কলার বিস্কিট। আচ্ছা, অনেক ইউনিক একটা হ্যাঁ, আইটেম। কলার বিস্কিটের সাথে রয়েছে কাজু বাদাম, তারপর হচ্ছে খেজুর এবং একদম হেলদি একটা ফুড। হ্যাঁ, যারা হেলদি হেলথ একটা নিয়ে ফুড। অনেক বেশি ভাবে তাদের জন্য আই গেস এটা পারফেক্ট হবে। যারা হেলদি ফুড নিয়ে ভাবে তাদের জন্য এটা খুবই একটা কার্যকরী একটা প্রোডাক্ট। আপনি ধরুন কোথাও ট্যুরে গেলেন, সো ট্যুরে যাওয়ার সময় আপনি 1 কেজি আপেল ক্যারি করে নিয়ে যেতে পারবেন না। টাফ হয়ে যায়। হ্যাঁ, টাফ হয়ে যায়। কিন্তু আমার থেকে যদি 100 গ্রাম আপেল আপনি ক্রয় করে নিয়ে যান, আপনি 1 কেজি সমমান আপেলের যে গুণাগুণটা গুণাগুণ পেয়ে পাবেন, যাচ্ছি আমরা। সেম জিনিস আপনি আমার কাছে পাবেন। অথবা আপনি চিন্তা করবেন না, হয়তো আপনি নিজেও আনারস খেতে পছন্দ করেন, কিন্তু কাটার ভয়ে আপনি আনারস খেতে পারেন খাওয়া না। হয় না। আমার থেকে যদি আপনি আনারসটা নিয়ে নিয়ে থাকেন বা নিতে চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনি কাটার ঝামেলা, ধোয়ার ঝামেলা, মানে কোনো কিছুই আপনার হ্যাসেলটা কম হচ্ছে। কোনো কিছুই হ্যাসেল পোহাতে হবে না। হ্যাঁ, একদম রেডি ফুডস। আর কলার যে বিস্কিটটা, কলা অবশ্যই জানেন কলা আমাদের দ্রুত এনার্জি দেয়। হ্যাঁ। সো আমার এখানে এই যে আমার একটা বক্স কলা, এখানে 100 গ্রাম কলা রয়েছে, মানে কলার বিস্কিট রয়েছে। এই 100 গ্রাম কলা মেক করতে আমার প্রায় 600 থেকে 700 গ্রাম কলা, ওজন করা কলা আমার খুবই হেলদি। হ্যাঁ, 700 গ্রামের মতো কলা এই প্যাকের মধ্যে রয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু অথচ প্যাকের ওজন খুবই মাত্র লাইট 100 ওয়েটেড। গ্রাম। হ্যাঁ, এগুলোর লাইট প্রাইস ওয়েট। কেমন যাচ্ছে ভাইয়া? আমার কলার বিস্কিটটা হচ্ছে 250 টাকা। আনারস হচ্ছে 100 গ্রাম 260। অনেক আর রিজনেবল। হ্যাঁ, অনেক রিজনেবল। এবং হচ্ছে আপেলটা হচ্ছে 50 গ্রাম করে আমরা দিচ্ছি। 50 গ্রাম 199 টাকা। আর আরেকটা খুবই ইউনিক আইটেম রয়েছে আমাদের, সেটা হচ্ছে ডায়েট ম্যাঙ্গো। ওয়াও। এটা আমার একদম পাকা আমটাকে আমরা শুকিয়ে ভালো করে ডিহাইড্রেট মেশিনে শুকিয়ে এটাকে আমরা রেডি করি। এটা খেতে মচমচা না, একদম চুই টাইপের, যেমন একটু আমটার মতো। হ্যাঁ, আমটার মতো, এবং আম সত্তা যেটা আমাদের সেই টাইপের। এখানে কোনো কেমিক্যাল কোনো কিছু না, আমার কোনো প্রোডাক্টই কোনো চিনি বা কোনো আলাদা কোনো কিছু ইউজ করা হয় না। কেমিক্যাল নেই। না, ন্যাচারাল ফুডসের যেই গুণাগুণটা আমার প্রোডাক্টে সেই জিনিসটাই রয়েছে। এবং আমরা যে পানিটা ইউজ করি এটা ধোয়ার জন্য, সেটাও ওয়াসা থেকে আমরা কিনে নিয়ে এসে যে বোতলজাত যে পানিটা, সেই পানিটা আমরা ইউজ করি। ভাইয়া সব থেকে মানে মোস্ট সেলিং প্রোডাক্ট কোনটা? আমার মোস্ট সেলিং অর্ডার হচ্ছে ব্যানানা বিস্কিটটা। এটা আমার দেখে অনেক বেশি ইউনিক মনে হয়েছে। এটা মোস্ট সেলিং হওয়ার কারণ হচ্ছে যেসব বাচ্চারা চিপসের প্রতি খুব বেশি অ্যাট্রাকটিভ, তারা আমার এই প্রোডাক্টটা খাওয়ার পর চিপসটা আসলে খেতে পারে, মানে খেতে আর এটা কিন্তু ওইভাবে হেলদি ভাই বাচ্চাদের হেলদি, জন্য। এবং চিপসটার প্রতি তারা আগ্রহ কমে যাচ্ছে। কারণ হচ্ছে এই বিস্কিটটা এমন যে চিপসও না বিস্কিটও না, অ্যাজ লাইক Must এটা এরকম। আমি ট্রাই হ্যাঁ, করব। হ্যাঁ, অবশ্যই ট্রাই করবেন। এটা চিপসও না বিস্কিটও না, এরকম টাইপের জিনিসটা। তো বাচ্চারা তো আসলে যখন মচমচে হয়, আওয়াজ খায় কামড় দেওয়ার পর, তখন তাদের কাছে ভালো লাগে। সেজন্য আর কি এই জিনিসটা তাদের কাছে খুব ভালো লাগছে। এবং যাদের বাচ্চা রয়েছে, বেবি রয়েছে, তাদের বাবা মারা এটা আমাদের থেকে খুব বেশি অর্ডার করছে। পছন্দ করছেন। এবং আমাদের মোস্ট সেলিং প্রোডাক্টই হচ্ছে আমাদের ব্যানানা বিস্কিটটা। ভাইয়া তো একদম নতুন বিজনেস শুরু করেছে, সো একটু জানতে চাইবো যখন আপনার ফার্স্ট অর্ডারটা আসে তখন আপনার অনুভূতি কি ছিল বা কেমন লেগেছিল? জানি না আপনি আমার এই কথাটা কতটুকু বিশ্বাস করবেন। আমি যখন আমার ডায়েট ফুডের আমি ব্যবসা শুরু করি, অনলাইন ভিত্তিক রান করেছিলাম, তো আমার পুরোপুরি 1 সপ্তাহ সময় লাগছে জাস্ট একজন কাস্টমারকে আমি ম্যানেজ করার Convince জন্য। করতে। কারণ একদমই বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রোডাক্টটা খুবই নতুন।
নতুন বলতে বাংলাদেশে আমার জানা মতে আমি ফার্স্ট এটাকে বাংলাদেশে রান করেছি। সো এইটার আসলে গুণাগুণ, এটা খেতে কেমন হবে, স্বাস্থ্যকর হবে কিনা, এমনও কোশ্চেন এসেছে যে মারা যাবো কিনা খেলে। স্বাভাবিক, মানে ফ্রোজেন আইটেম আসলে মানুষ চিন্তা করে কি যে এটা সেফ কিনা বা এটা হাইজেনিক কিনা, অনেক কিছু কিন্তু আমাদের মাথায় চলে আসে। সো ওই ট্রাস্টটা কিভাবে আপনি নিয়ে না, আসেন? আমার এটা ফ্রোজেন না, আমার এটা প্রিজারভেটিভ না। ফ্রোজেন বলতে আমি বুঝিয়েছি তো আপনি ড্রাই করেন, তো ওইটাই আর কি মানুষ ওই হিসেবে কাউন্ট করে। ভাই, আপনি তো একদম নতুন উদ্যোক্তা, সো আপনি যখন ফার্স্ট টাইম বিজনেসটা শুরু করলেন, তারপর যখন আপনার প্রথম অর্ডার আসলো, তখনকার অনুভূতি কেমন ছিল? অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো ছিল না। কারণ যে কাস্টমার থেকে আমি ফার্স্ট অর্ডারটা পাই, ওনাকে আমি প্রায় 1 সপ্তাহের মতো ওনাকে আমার বুঝাইতে হয়েছে আমার এই প্রোডাক্টটা তার বাচ্চা খেতে পারবে কিনা, সে খেতে পারবে কিনা, বা বড়রা খেতে পারবে কিনা, এখানে কি কোনো সুগার অ্যাড করা হয়েছে কিনা, বা অন্য কোনো কেমিক্যাল রয়েছে কিনা, কোনো ক্ষতি হবে কিনা। এবং এই কোশ্চেনটাও করেছে যে এটা খাওয়ার পর কি মারা যাবো কিনা, বা হসপিটালে ভর্তি হইতে হবে কিনা। তো তাকে বুঝাইতে বুঝাইতে দেন 1 সপ্তাহ পর যখন ফার্স্ট অর্ডারটা পাই, মনে হলো যে 1 সপ্তাহের যে এই শ্বাসরুদ্ধকর অভিযান ছিল, সেই ওইটা সফল অভিযানটা হয়েছে সফল তখন। হয়েছে। বাচ্চাদের জন্য এটা সেফ, তাই না? বাচ্চারা খেতে বাচ্চাদের জন্য পারবে। সেফ, এবং এটা হচ্ছে 1 বছর প্লাস বাচ্চারা, মানে যাদের দাঁত রয়েছে, একটু তারা চিবিয়ে পছন্দ খেতে করে। পারে, হ্যাঁ তাদের জন্য বেস্ট। বাট এর নিচে বাচ্চাদের জন্য সেফ না, কারণ কলায় অনেক ভালো ক্যালোরি রয়েছে। এবং বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি সেফ হচ্ছে ব্যানানা বিস্কিট এবং আপেলটা। আনারসটা বাচ্চাদের জন্য একটু সেফ কম, কারণ সবার এটা হজম হয় না, হজম হয় না। problem এবং যে বাচ্চারা মায়ের দুধ খায়, তাদের জন্য তো আনারস একদমই বিপজ্জনক হতে পারে। সো বাচ্চাদের জন্য আনারসটা একটু বিপজ্জনক। বিপজ্জনক শুধু আনারস বাচ্চাদের জন্য না, আমাদের সবার জন্যই। হজমের শক্তিতে যাদের হজমের ইয়েটা কম, তাদের জন্য আনারসটা আসলে সেফ না। আপনি তো একদম নতুন শুরু করেছেন, তো এই যে আপনার উপর মানুষের বিশ্বাস, এটা কিভাবে আপনি তৈরি করেছেন? বিশ্বাস আসলে তৈরি করার জন্য আপনাকে ব্র্যান্ড ভ্যালু বা আপনার কথাবার্তা, কাজকর্মের সাথে মিল রাখতে হবে। আমি যখন একজন কাস্টমারকে বলছি আমার এখানে এটা আছে, এটা আছে, ধরুন এটা বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে আমার এখানে সুগার নাই, কিন্তু আজকে আপনি বিশ্বাস করে আমার থেকে অর্ডার করলেন, কিন্তু দিন শেষে দেখলেন যে আসলে আপনি সুগার পাচ্ছেন। তা আমি কিন্তু আমার কাস্টমার হারাচ্ছি। বিট্রে করা হবে। হ্যাঁ, কাস্টমারের সাথে প্রতারণা হচ্ছে। সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে আল্লাহর সাথে, কারণ আমি আহ, মিথ্যা কথা বলে বিক্রি করছি। সো এইটা আমার হারাম ইনকাম হবে, আমার হালাল ইনকাম হচ্ছে না। আমি রাত দিন 24 ঘন্টা কষ্ট করে যদি আমি হারাম ইনকাম করি, তাহলে এই কষ্টের আমার আসলে কোনো দাম দাম থাকবে থাকবে না। না। প্রথম সাফল্যটা কবে পেয়েছিলেন এবং ওই সময়ের আপনার যে ফিলিংসটা, ওইটা কেমন ছিল? প্রথম সাফল্য পাই আমরা প্রায় 1 মাস পর। একটা অফিসের জন্য আমার 150 প্যাকেট অর্ডার ছিল। 150 মাশাআল্লাহ। প্যাকেট করে টোটাল 400, হ্যাঁ 450 প্যাকেট অর্ডার। 150 প্যাকেট ব্যানানা বিস্কিট, 150 প্যাকেট আপেল এবং 150 প্যাকেট আনারস। সো এটা যখন আমরা অর্ডারটা পাই, আমি মানে 2 মিনিটের মতো আমার মোবাইলটা জাস্ট আমি হাতে ধরে আমার কাঁপতেছে যে আসলে এটা কি আসলে অর্ডার কিনা, না আসলে আমার সাথে উনি প্র্যাঙ্ক তাও আবার মাত্র করছে। 1 মাসের মাথায়। তাও মাত্র 1 মাসের মানে মাথায় ইউ আমি, আর সো লাকি। হ্যাঁ। দেন হচ্ছে আমি তাকে নাম্বার ফোন দিয়া যে আসসালামু আলাইকুম স্যার, আমি ডি ন্যাচারাল থেকে বলছি, আপনি আমার এখানে একটা অর্ডার প্লেস করেছেন, আমরা কি অর্ডারটা রেডি করব কিনা, আপনি যদি কনফার্ম করেন, যেহেতু বিগ একটা অর্ডার, যদি আসলে ক্যান্সেল হয় তাহলে আমার অনেক লস হয়ে যাবে। আপনি কি অ্যাডভান্স নিয়েছিলেন? হ্যাঁ, আমি অ্যাডভান্স নিয়েছিলাম সেফটি 50%, পারপাসে। সেফটি পারপাস, বিকজ এত বিগ এত একটা বড় অর্ডার। অর্ডার ছিল। এই অর্ডারটা আমার জেনারেট করতে প্রায় 10 দিনের মতো সময় লেগে গেছে। কারণ আমরা 150 প্যাকেটে আপনার হচ্ছে প্রায় 15 কেজি অর্ডার, প্রতিটা আইটেম 15 কেজি করে। তো আমার একদিনের ক্যাপাসিটি খুব বেশি না, 2 কেজি 3 কেজির বেশি আমি ক্যাপাসিটি করতে পারি না। কারণ এটা যখন প্রতিটা প্রোডাক্টের ভিতরে প্রায় 80, কোনো প্রোডাক্টে যেমন আপেলে 80% থেকে 90% পানি থাকে। তো এই পানিটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় শুকাতে হয়। আপেলটা আমি যখন শুকাতে যাই তখন আমার 15 থেকে 16 ঘন্টা টাইম লেগে যায়। তো এই 15-16 ঘন্টায় আমার মাত্র 1 কেজি পরিমাণ আপেল বের হয়।
সো সব মিলে যে টাইমটা লাগে এই টাইমটা অনেক বেশি টাইম হয়ে যায় আমাদের, এই জন্য আমরা প্রতিটা অর্ডার ডেলিভারি করতে আমাদের বড় যদি কোনো অর্ডার থাকে তাহলে 10 দিনের মতো সময় লেগে যায়। এখন কাস্টমারের সাথে আমরা ওইভাবে কথা বলে নিই যাতে কাস্টমার আসলে পরবর্তীতে কোনো কমপ্লেন না করতে পারে। কাস্টমার কি কখনো ধৈর্য হারা হয় যেহেতু একটু লং টাইম লাগে, নাকি আপনি কনভিন্স করে ফেলেন? হ্যাঁ, আমি কনভিন্স করে ফেলি যে এভাবে বুঝাই যে আসলে ভালো জিনিস খেতে গেলে একটু একটু টাইম ওয়েট দিতে করতে হবে। হয়, হ্যাঁ, ইয়েস। আমি চাইলে আপনাকে কোনোভাবে রেডি করে দিতে পারি কিন্তু আপনি ভালো কিছু পাবেন না। পাবেন না, ইয়েস। ওকে, সো এই পর্যন্ত আপনার যেহেতু খুব একটা কম টাইম, তো এই পর্যন্ত আপনার কোনো ব্যর্থতা এসেছে বা আপনার মনে হয়েছে যে না আমি এটা করব না, অনেক বেশি কষ্ট, স্ট্রাগল, বাদ দিয়ে দেই, মনে আপনার হয়েছে যদি লাইফে কখনো? ব্যর্থতা না আসে আপনি সফল হতে পারবেন না। কারণ হচ্ছে আমরা প্রায় প্রতিটা প্রোডাক্ট রেডি যখন করি তখন এখানে আমি চিন্তা করি না আমি বাইরের কাউকে দিচ্ছি, আমি চিন্তা করি এটা আমি নিজে খাবো, আমার বাসায় আমার একটা ভাতিজি আছে সে খাবে বা আমার বাবা মা খাবে। আমার বাবা মার জন্য যে সেফ খাবারটা আমি নিয়ে আসি সেটা আমি অন্যজনের জন্য নিয়ে আসার চেষ্টা করি। এবং ব্যর্থতা যেটা হয় আনারসগুলো যখন এই যে আনারসটা আমরা এটার একটা চামড়া থাকে অবশ্যই জানেন, সেই চামড়াটা চিলতে গিয়ে আমার হাত কাটা যায় অনেক সময়। তারপর এটার মধ্যে যে চোখটা আনারসের যে চোখটা আমরা বলি সেটা ফেলতে গিয়ে অনেক সময় অনেক বেশি লেভেল ফেলে দিতে হয়। তো একটা বেচ আনারস রেডি করতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। 3 ঘন্টা একটানা বসে থেকে পানি ধরা এগুলো আসলে অনেক বেশি কষ্টের, অনেক কষ্টের। এটা আসলে যারা কাস্টমার রয়েছে তারা আসলে তো এই জিনিসটা দেখে না, ফিল করতে আমাদের পারবে না। কষ্টগুলা তারা ফিল করতে পারে না। কিন্তু সবচেয়ে বড় মানে ব্যর্থতাটা তখনই ভালো লাগে, সফল লাগে যখন কোনো কাস্টমার একটা ভালো রিভিউ দেয় যে না খুব ভালো জিনিস খেয়েছি, আপনাদের জিনিসটা হাইজিনিক এবং আমার বাচ্চা পছন্দ করছে বা আমার বাবা মা পছন্দ করছে, আমরা পছন্দ করেছি। তখন তখন অনেক ভালো অনেক লাগে। ভালো লাগে, নিজেকে মনে হয় যে না মানুষের জন্য ভালো একটা খাবার নিয়ে আসতে পেরেছি। আমাদের বর্তমান বাংলাদেশে অবশ্যই জানেন যে সেফ খাবারের খুবই অভাব। অনেক ভেজাল ভাইয়া, প্রতিটা আমরা খাবারে অনেক বেশি ভেজাল যেমন থাকছে। আপেলটা আসলে ইম্পোর্টেড, আমাদের দেশের আপেল না। সো আপেলটাকে আমরা কি করি ভালো আপেল পানিতে আমরা 2 ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখি লবণ পানিতে এবং লেবু পানিতে। তো আপেলের ভিতরে যে ফরমালিনটা ইউজ করে চলে যায় হ্যাঁ তখন। সম্পূর্ণ চলে যায়। আপেলের যে পানিটাতে 2 ঘন্টা রাখি পানিটা একদম কালো হয়ে যায়। সো তখন চিন্তা করি যে আসলে আমরা কি পরিমাণ কি ফরমালিন পরিমাণ খাচ্ছি আমরা ফরমালিন এভরিডে। খাচ্ছি। দেন এই 2 ঘন্টা পর ওই কালো পানিটা ফেলে দিয়ে আবার সাদা পানিতে আবার প্রায় হাফ অ্যান আওয়ার্সের মতো ভিজিয়ে রাখি। তো যদি দেখি তখনও কালো বের হয়, এটা যতক্ষণ পর্যন্ত না পানিটা সাদা না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা ভিজিয়ে রাখি যাতে অ্যাটলিস্ট ভিতর থেকে ফরমালিনটা বের হয়ে যায়। এবং এই ফরমালিনটা বের হয়ে যাওয়ার পর আমি যখন ডিহাইড্রেট মেশিনে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে ডিহাইড্রেট করি, ভিতরে আর কোনো জীবাণু থাকার কোনো সুযোগই নেই। সুযোগই নেই, yes। এবং তখনই এটার ভিতরে পানিটা টেনে আপেলটা অনেক মিষ্টি হয়ে যায়। আমার খুব মনে আছে গতকালকে আমার একজন কাস্টমার আমাকে সরাসরি ফোন দিল, ভাই আপনি বলছেন যে চিনি দেন না, তাহলে আপেল এত মিষ্টি কেন? তখন আমি ওনাকে বললাম অরিজিনালটাই হ্যাঁ, মিষ্টি। তখন আমি বললাম আপু আপনার বাসায় যদি মাইক্রোওভেন থাকে একটা আপেল কেটে মাইক্রোওভেনে দিয়ে রাখবেন না, আপনার মাইক্রোওভেনে হয়তো ফারেনহাইট তাপমাত্রা আপনি 28 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা এটাকে দিবেন। হ্যাঁ, তখন লক্ষ্য করবেন এটা আসলে মিষ্টি হয় কিনা। দেন উনি আসলেই এটা এক্সপেরিমেন্ট করছে, এটা আমিও ট্রাই করব, তো ভালো, নাইস আইডিয়া। হ্যাঁ এক্সপেরিমেন্ট করে আমাকে ফোন দিয়েছে যে এটা আসলে কেন, এটা কি তাপমাত্রার জন্য মিষ্টিটা হয়? এটা আমি জানতাম না, না। আপেলটা হচ্ছে আপেলের মধ্যে 80 থেকে 90% পানি থাকে। হুম। পানিটা যখন শুকায় যায় এটার ভিতরের যেই গুণাগুণগুলো সব ঘন হয়ে যায়, ঘন হয়ে যাতে মিষ্টিটা আমাদের বেড়ে যায়, মানে ন্যাচারাল Wow, সুগারটা বেড়ে যায়। বেড়ে যায়। এবং এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, অপকারী কিছুই না। ভাই আপনাকে আপনার বিজনেসে সবথেকে বেশি মোটিভেট কে করেছে? আমি কিন্তু আজকে দেখলাম যে আপনার সঙ্গে আপনার ওয়াইফ এসেছে, আমার খুব ভালো লেগেছে বিষয়টা। আমার মনে হয় যে উনি আপনাকে অনেক মোটিভেট করে, সাপোর্ট করে। জি, আমার সুখে দুঃখে আমার ব্যর্থতায় আমার সবসময় আমার পাশে ঢাল হয়ে দাঁড়াইছে আমার ওয়াইফ। মাশাআল্লাহ। এবং আমার এই ব্যবসায় আপনি জেনে মানে অবাক হবেন অথবা খুশিও হবেন যে আমার ব্যবসার আমার 2 জন কর্মচারী রয়েছে। আমি খাটতেছি উইদাউট স্যালারিতে, কিন্তু 2 জন পেইড লোক আমার রাখা। একজন হচ্ছে আমার ওয়াইফ আর একজন হচ্ছে আমার ভাতিজি। হ্যাঁ, ওনারা দুজনেই আজকে এসেছে, হ্যাঁ, আমি 2 জনই দেখলাম। আমার সাথে এসেছে। এবং হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে তো আপনার বাসার লোক তাহলে কেন পেইড স্যালারিতে তাদেরকে রাখা হয়েছে? এই কোশ্চেনটা হয়তো আপনার মধ্যে জাগতে পারে। তো তাদেরকে পেইড স্যালারিতে রাখার একমাত্র উদ্দেশ্যটা হচ্ছে যখন আসলে কেউ কাজের বিনিময়ে আসলে পারিশ্রমিক পায়
তখন কিন্তু কাজটা তার আগ্রহটা বেড়ে যায়, এটা আগ্রহ true। বেড়ে যায় এবং সুন্দর চিন্তা হ্যাঁ, ভাবনা আপনার। সুন্দরভাবে সে কাজটা করে। এই জন্য আমি যদি তাদেরকে স্যালারি নাও দিতাম, কিন্তু তাও কিন্তু তারা আমাকে অলওয়েজ সাপোর্ট করে যেত। কিন্তু তাদের যে কষ্টটা, সারাদিনের কষ্ট, এই ক্লান্তিবোধ, সব কিছু মিলে আমি চেষ্টা করেছি তাদেরকে একটু খুশি করতে, একটু খুশি করার কেমন জন্য। লাগে নিজের ওয়াইফকে স্যালারি দেন? ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? খুব সুন্দর। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং। আমি যখন তাকে প্রতি মাসে স্যালারিটা দিই, সে আমার দিকে তাকায়, একটা হাসি, "তুমি আমাকে স্যালারি দিচ্ছ?" আমি বললাম, "হ্যাঁ।" "এটা তো তোমার।" তখন সে আমাকে আবার কোয়েশ্চেন করে, "এটা থেকে আবার টাকা নিবা না তো?" বললাম, "মাঝে, মাঝে যদি মনে হয় যে তোমার পার্স থেকে টাকা চুরি করতে ইচ্ছা করে, তাহলে চুরি করবো। যেভাবে তুমি আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে যাও।" এটা ভালো, বিকজ উনার টাকা তো এটা উনার টাকাতে আপনি তো হ্যাঁ। দিতে পারবেন না, আর হ্যাঁ, আপনার টাকা তো পুরোটাই উনার। হ্যাঁ, এটা তো আসলে আপনাদের মেয়েদের এটা তো একদম মানে যে আমার টাকাও অধিকার। আমার টাকা, তোমার টাকাও আমার টাকা। হ্যাঁ, এটা আপনাদের মেয়েদের একটা অধিকার। যাই হোক, সো আমি তো তাদেরকে যখন স্যালারিটা দিই, তারা মাস শেষে আমি মাস শেষে স্যালারি দিই না, আমি প্রতি 10 দিন পর স্যালারি দিই। সো তাদের একটা আলাদা, আমি মুখের মধ্যে অল্প একটা হাসি দেখতে পাই তাদের মধ্যে, যে না আসলে আমরা ভালো কিছু করছি। অ্যাটলিস্ট আমাদের ব্যবসা লস হচ্ছে না, আমরা প্রতি মাসে স্যালারিটা পাচ্ছি, বা তারা সব কিছুই অবজারভেশন আছে, A to Z তারা জানে যে আসলে কোথায় কত টাকা কী হচ্ছে, বা আমরা আসলে ব্যবসা লাভ করতে পারছি কি না, এভরিথিং তারা জানে। এই যে এত শর্ট টাইমের মধ্যে আপনি যে এতটা সাফল্য পেয়েছেন, ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন এবং আপনার কি মনে হয় যে আপনার কোন গুণের জন্য আপনি এত শর্ট টাইমে সাফল্য পেয়েছেন? আসলে আপু, ভাগ্য একটা বড় বিষয় এবং স্কিল একটা বড় বিষয়। আমি আমার ভাগ্যটা আসলে খুব ভালো না হয়তোবা, কিন্তু ভাগ্য যদি না থাকে আসলে কোনো কিছু সম্ভব না। এখন আসি স্কিলে। আমি কি করেছি, আমার যখন প্রোডাক্ট সেল হচ্ছিল না ফার্স্টের দিকে, আমি ট্রায়াল প্যাক রান করেছি। আমার প্রতিটা আইটেম থেকে আমি দুইটা করে আইটেম একটা প্যাক করি। প্যাক করে ক্যাজুয়ালি আমি আমার পেজে আমি এটা পোস্ট করি। দেন হচ্ছে সেখানে আমি দেখলাম ভালো রেসপন্স, এবং আমি মাত্র 30টা ট্রায়াল প্যাক আমি রেডি করে রান করেছি, এবং আমি অর্ডার পেয়েছি বা একদিনে 500 অর্ডার। সো আপনি জেনে আরও বেশি অবাক হবেন। এই একদিনে 500 500 অর্ডার অর্ডার শুধু, একজনের থেকে? না একজন থেকে না, কয়েকজন থেকে। কয়েকজন মিলে হ্যাঁ, আর কি? ট্রায়াল প্যাকের রেট ছিল আমার 50 টাকা, এবং এই 50 টাকা আমার 48 টাকা ছিল খরচ। জাস্ট আমি শুধুমাত্র এটা প্রচারের জন্য না? 2টা মিনিট চোখ বন্ধ করে চিন্তা করে আমি ট্রায়াল প্যাকটা রান করে দিছি জাস্ট 2 টাকা লাভে। এবং আমার সবচেয়ে বড় থিঙ্কিং ছিল, আমি ট্রায়াল প্যাক রান করছি না, আমি রান করছি আমার বড় প্যাক। কীভাবে বড় প্যাকটা কাস্টমার কাছে আমার পৌঁছে দেওয়া যায়। ধরেন আমার বিস্কিটের রেট হচ্ছে 250 টাকা, এবং আপেলের রেট 199 টাকা। এখন আপনি নিজেও হয়তো চিন্তা করবেন, নতুন কোনো কিছু 250 টাকা বা 200 টাকা কি আমার জলে চলে গেল না তো, যদি খাবারটা ভালো না হয়। তখন আপনার মাথায় কিন্তু 50 টাকা যে আপনার লস হচ্ছে বা লাভ হচ্ছে, এটা কিন্তু আসবে না। সো আপনি ইজিলি কিন্তু 50 টাকা দিয়ে আমার ট্রায়াল প্যাকটা নিয়ে যাবেন। যখনই আপনি আমার ট্রায়াল প্যাকে খাবারগুলো পছন্দ করবেন, তখনই আপনি আমার বড় অর্ডার দেবেন, এবং আমরা এইভাবেই রিপিট কাস্টমার ধরে ফেলছি। জাস্ট এতটুকু চিন্তা, যে জাস্ট 2 মিনিটের চিন্তা এবং 2 টাকা লাভে, এবং এই জায়গা থেকে মানে এরপর থেকে আমার আর পিছনে ফিরে তাকাইতে এটা কিন্তু হয়নি। কেউ করে না ভাই। নর্মালি সবাই চিন্তা করে যে আমরা প্রফিট করব, অনেক অনেক প্রফিট থাকতে হবে, বাট আপনার এটা খুবই সুন্দর একটা চিন্তাধারা যে আমি শুধুমাত্র কাস্টমারকে টেস্ট করাবো যাতে করে তারা আমার একদম মানে হ্যাঁ, রিয়েল আমার কাস্টমার রিয়েল বা কাস্টমার অথেন্টিক হয়ে যায়। কাস্টমার হয় আর কি। এটা খুবই সুন্দর চিন্তা ভাবনা। 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? আমি 5 বছর পর দেখতে চাই আমার আন্ডারে 1 লাখ লোক কাজ করবে, এবং এই 1 লাখ লোকের যে দায়িত্ব আমার উপর পড়বে সেটা, এবং আমি সম্পূর্ণরূপে কন্ট্রিবিউট ভালোভাবে যাতে করতে পারি। বাংলাদেশে প্রতিটা ঘরে আমার প্রোডাক্ট থাকবে, এবং বাংলাদেশ ছাড়িয়ে আমরা এটাকে এক্সপোর্ট করার চিন্তাভাবনা করছি। এটা আমি আসলে বাংলাদেশে কিন্তু ভাইয়া এই টাইপের দেখিনি বললেই চলে। তো এটা আপনি ইনশাল্লাহ নেক্সট আপনার অনেক ভালো কিছু হবে। আপনার লাইফে কি ইনশাল্লাহ। এরকম কোনো ডিসিশন আছে যেটা আপনাকে রাত্রে ঘুমাতে দেয় না? আমার লাইফে আসলে কিছু ভুল ছিল। ভুল জায়গা থেকে আমি অনেক কিছু শিখেছি। যেমন রাস্তায় চলাফেরা, বা যেভাবে হোক একটা লোকের সাথে আমার পরিচয়। তারপর বন্ধুত্ব, এরপর একসাথে ব্যবসায়িক পার্টনার হই আমরা। 4-5 জন মিলে আমরা একটা লিমিটেড কোম্পানি রান করি গত 2025 সালের জানুয়ারি মাসে। তো সেখানে ফার্স্টের দিকে আমি আসলে কোনো ইনভেস্ট বা কোনো কিছুই করিনি, জাস্ট অ্যাজ এ পার্টনার হিসেবে তার সাথে যুক্ত হলাম। তো পরবর্তীতে আমরা ব্যবসাকে বড় করার জন্য আমরা সবাই মিলে কিছু ফান্ড অ্যারেঞ্জ করি। তো
ওই যে বন্ধুত্ব মানে যার সাথে আমার বন্ধুত্ব হয় তার মাধ্যমে আবার আরেকজনের সাথে পরিচয় হয়। ওই ভাই আমাকে সতর্ক করছিল, তার নাম ছিল আসিফ ভাইয়া। উনি আমাকে সতর্ক করছিল যে ওনার সাথে ব্যবসায় যুক্ত হয়েছেন, প্রতারিত হওয়ার সুযোগ রয়েছে, কোনোভাবে এখানে ইনভেস্ট করবেন না। কিন্তু এরপরও আমি জানি না আসলে আমি যথেষ্ট পরিমাণ তীক্ষ্ণ বুদ্ধির একজন ছেলে, কিন্তু এরপরও জানি না আল্লাহ পাক আমাকে কীভাবে ডাইভার্ট করে ফেলছে। আমি তার কথার মায়া পড়ে তার সাথে চলতে ইনভেস্ট করে চলতে ফেলেছেন। আমি আমার বাসা, আমার বাবা মার থেকে এবং আমার আন্টি ছিল, আমার আন্টির থেকে টাকা এনে প্রায় 10 লাখ টাকার মতো আমি তার হাতে দিয়েছিলাম। Oh my God, বড় একটা অ্যামাউন্ট। সো এই টাকার আসলে আমি দিন শেষে আসলে কোনো ফিডব্যাক পাইনি। সো এবং আমি বাহিরে একজন থেকে প্রায় 5 লাখ টাকা আরও আনা হয়েছিল, মানে ফ্যামিলি থেকে 10 লাখ, বাহিরে একজন থেকে 5 লাখ। সো ওনাকে ওই 5 লাখ টাকা 3 লাখ টাকা আমার দেওয়া হয়েছে, আর 2 লাখ টাকা এখনও পাবে আমার কাছে। সো 3 লাখ টাকা দিতে গিয়ে আমার মায়ের বিয়ের সময়ের গহনা আমি বন্ধক রেখেছি, এবং আমার ওয়াইফেরও কিছু গহনা ছিল, ওগুলো আমি বন্ধক রেখে আমি টাকাটা দিয়েছি তাকে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এখন পর্যন্ত ওই গহনা ছুটাইতে পারি না, এবং সেটার এত পরিমাণ সুদের পরিমাণ বেড়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত গহনাগুলো আসলে আমি ছেড়ে দিতে হয়েছে। সেল করে দিতে হবে না। এই কষ্টটা এতটা কষ্টদায়ক যে আসলে আমি এখনও আমার মায়ের মুখের দিকে মানুষ তাকাইতে পারি না। কিন্তু মা আমাকে বাবা মার একমাত্র সন্তান হিসাবে এভাবে কখনো কিছু বলে না। আসলে বাবা মা বা বিশেষ করে মারা কখনো দাবি রাখে না। আমরা যদি তাদের মানে আমাদের দ্বারা যদি আমাদের মায়েদের অনেক ক্ষতিও হয়ে যায়, তারপরেও কিন্তু আমাদের মায়েরা আমাদের উপর কোনো দাবি রাখে না। বাট একটা জিনিস ভাই আপনার থেকে শুনে বা আমার আবারও মনে হলো যে বিজনেসে পার্টনার রাখা উচিত না। আমার কাছে মনে হয় বিজনেসটা ছোট হোক বা বড় হোক, নিজে করো, নিজে স্ট্রেসটা নাও, এটা আমার নিজের কাছেই থাকুক। পার্টনার রাখলে আমি এরকম অনেক শুনেছি যে পার্টনারের সাথে অনেক ঝামেলা, হ্যাসেল, বিট্রেট হতে হচ্ছে, সব কিছু মিলিয়ে আসলে পার্টনার জিনিসটা আসলে সবসময়ের জন্য ভালো না। আমার তো কষ্ট গিয়েছে, আমার রাতের ঘুম, এবং আমার সুন্দর একটা লাইফ ছিল। আমি এই যে আপনাদের অফিসে আজকে আমি শেয়ার কার নিয়ে এসেছি, আমার নিজস্ব একটা বাইক ছিল, শুধুমাত্র এই ব্যবসার জন্য সেটাও আমি মনে করি যে সেল করে দিতে হয়েছিল। সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল আমাদের সাথে আরেকজন পার্টনার ছিল, যখন উনি আমাদের সাথে আসে তখন ওনারও শূন্য পকেট ছিল, কিন্তু উনি ওনার আত্মীয়স্বজন থেকে টুকটাক টাকা অ্যারেঞ্জ করে আমাদের দিয়েছিল, এবং ওই মুহূর্তে ওনার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, ওনার বেবি কনসার্ন করছিল আপু। তো এতটা খারাপ লেগেছিল যে ওনার দুঃসময়, ওনার নবগত সন্তান পৃথিবীতে আসতেছে, মানে আমি অদম তার পাশে দাঁড়াইতে পারি নাই, তাকে কোনো অ্যামাউন্ট দিয়ে তাকে হেল্প করতে পারি নাই। সে অনেক কষ্টে তার এই নবগত সন্তানকে পৃথিবীর আলোর মুখ দেখিয়েছিল, শুধুমাত্র আমরা প্রতারিত হওয়ার কারণে। এই যে ভাইয়া এত বড় একটা প্রতারণার শিকার হয়েছেন আপনি, ওইখান থেকে আবারও আল্লাহর অশেষ রহমতে আপনি যে উঠে দাঁড়াতে পেরেছেন, এটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা ব্লেসিং। সব কিছু বাবা মার দোয়া আর আমার ওয়াইফের অদম্য সাহস আমাকে সবসময় সাহস জুগিয়েছে। এরকম একটা সাপোর্টিভ ওয়াইফ রাতের পাওয়া পর কিন্তু ভাইয়া এটা রাতের কিন্তু পর রাত আল্লাহর সে অশেষ একটা আমাকে নিয়ামত বলতে পারেন। রাতের পর রাত সে আমাকে বুঝিয়েছে, রাতের পর রাত মানে আমার পাশে সবসময় ছিল। এই যে আজকে যে আসছে এখানে, কিন্তু সে অনেক বেশি অসুস্থ, আমি তাকে বারবার না করছি হ্যাঁ, আসা আমি কিন্তু লাগবে না। বলছিলাম যে আপু আপনি রেস্ট করতে পারতেন বাসায়। কিন্তু তারপরও সে আসছে আমার সাথে। আপনার সব সময় আপনার খারাপ ভালো সে সব সময় চায় যে সবসময় আমার- মানুষটা আসলে আপনার পাশে থাকবে, পাশে সবসময়। দাঁড়াবে। এটা আসলে আপনার জন্য অনেক বড় একটা আসলে সাপোর্ট। সে আমার হাত ধরছিল একদম শূন্য পকেটে। তার সাথে আমার পরিচয় 2020 সালে, এবং 6 ইয়ার্স অলমোস্ট 6 ইয়ার্স 2020 আমাদের প্রায় 4 ইয়ার্স রিলেশনশিপ। দেন পারিবারিকভাবে আমরা বিয়ে করি। তার সাথে যখন আমার রিলেশন হয় তখন আমার মনে আছে আমরা 20 টাকা পকেটে নিয়েও আমরা ফুচকা খেতে গিয়েছিলাম, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফুচকা খাওয়ার পর খুব ঝাল ধরছিল। তো 2020 সালে ফুচকার প্লেট ছিল মাত্র 10 টাকা, আর আমার কাছে 20 টাকা ছিল, 10 টাকা আমরা দুদিন গাড়ি ভাড়া দিয়েছি। সো পানি খাওয়ার যে টাকাটা সেটা আমাদের কাছে ছিল না। তখন হসপিটালে ঢুকে ওই হসপিটালে যে পানি রোগীদের জন্য পানি খাওয়ানোর যে ইয়েটা, সেখান থেকে আমরা পানি খেয়েছিলাম। সো এই জিনিসগুলো আমাদের অনেক স্মৃতি, আমরা কখনো এগুলো আসলে ভুলতে পারবো না। এখন আমাদের আল্লাহর রহমতে আল্লাহ আমাদের যতটুকু দিয়েছেন আমরা এখন খুব ভালো আছি। আপনার কথা শুনলে আসলে আমাদের অডিয়েন্স আসলে রিলেট করতে পারবে যে একটা কথা আছে না যে পুরুষের সাফল্যের পেছনে নারীদের হাত থাকে বা একটা নারীর অবদান থাকে, সেটা হচ্ছে আপনার ওয়াইফ। এটা খুবই ভালো। ওয়াইফ থাকে, কারো মা থাকে, মা কারো বোন থাকে। থাকে। নারীরা আসলে একটা পুরুষের জীবনে, একটা ভালো নারী, সব নারী না, একটা নারী পুরুষের জীবনে খুব ভালো একটা বা বড় একটা অবদান কিন্তু রাখে ভাইয়া। জি অবশ্যই, আপনার জীবন সঙ্গিনী যেমন আপনাকে চয়েস করতে হবে দেখে শুনে,
তেমনি আশেপাশের মানুষকেও ভালোভাবে চয়েস করতে হবে, যেটা এখন আমি আসলে রিলেটেড করতে পারছি যে আসলে যদি আমিও সেই আমার ব্যবসায়িক সঙ্গীকে ভালোভাবে চয়েস করতে পারতাম, তবে এখানে উনি আমাকে আমার সাথে প্রতারণা করছে ঠিক আছে, কিন্তু আমি অনেক কিছু শিখছি তার থেকে। আমার না হলে তো আপনি এখানে আসতে পারতেন উত্থান না। এবং পতন আমার সেখান থেকেই। ধরেন আমি অনেক কিছু করেছি, আমি অনেক ধরনের ব্যবসা করছি, কিন্তু কোনটা ওই যে সব কিছুতেই আমি যখন এই যে বলেছিলাম যে আমি ভ্যান গাড়িতে একটা ছেলেকে এনে আমি তাকে কয়েকটা ব্যবসা করাইছিলাম, আমি তাকে মাছ বিক্রি করাইছি তার সাথে থেকে। যখন আমি থাকি তখন ব্যবসায় লাভ হচ্ছে, যখনই আমি ধরেন আমার কোনো কাজে আমি গেলাম, ওই দিন হিসাবে সে আমাকে লাভ দিতে পারতো না, এরকম প্রতিটা। এবং যখনই সে আমাকে চাইতো যে ভাই আমি এটা করি তাহলে আমি মনে হয় লাভ দিতে পারবো এভরিথিং, কিন্তু আমি আসলে তার থেকে কখনো লাভ পাইনি। কিন্তু যেদিনই আমি ওর পাশে যেয়ে দাঁড়াইতাম সেদিনই লাভ পাচ্ছিলাম। তো এইভাবেই আমি আসলে আস্তে আস্তে প্রতারিত হতে হতে এখন সব কিছু নিজের হাতে করছি। এই যে আমার যে ডায়েট ফুডের ব্যবসাটা, এটাতে যদি অন্য কারো হাতে থাকতো অবশ্যই এখানে আমি লাভের কিছুই দেখতে পারতাম না, কারণ এখানে লাভের অংশটা খুবই কম। আমরা এই যে আমার বিস্কিটটা আমি রাখতে পারতাম 350-400 টাকা 100 গ্রাম, কাস্টমার নিত। কিন্তু আমি যেই লেভেলের কাস্টমার পাচ্ছি, আমি চাচ্ছি যে এই প্রোডাক্টটা একদম গরিব থেকে শুরু করে সবার কাছে পৌঁছে যাক, এবং আমি ছোটো ছোটো প্যাক সবাই করছি। খেতে পারে। হ্যাঁ, ছোটো ছোটো প্যাক করছি। আমি চাচ্ছি যে সবাই হেলদি ফুড খাবে, যার টাকা আছে সেই শুধু কেন হেলদি ফুড খাবে, গরিব মানুষের হেলদি ফুড খাওয়ার তো অবশ্যই দরকার আছে, দেন মানুষ বাঁচবে কীভাবে। সো আমার টার্গেটই হচ্ছে এরকম যে আমি সীমিত লাভ করব, সীমিত লাভে সবার কাছে ভালো খাবারটা পৌঁছে দেবো। আমি আরও যদি প্রাইসটা কনজাস্টেড করতে পারি আমি অবশ্যই সেটাই চেষ্টা করব। সো প্রাইসটা আমি আসলে কনজাস্ট করতে পারছি না, একমাত্র কারণ হচ্ছে র ফুডসের যে রেট, আমাদের দেশে খাবারের আসলে প্রচুর রেট। আপেলের ব্যাপারটা যদি আমি বলি, আপেলে সবচেয়ে বেশি আমি মানে লস খাচ্ছি। লস খাওয়ার কারণটা হচ্ছে, লস বলতে লস না, মানে খুবই কম লাভ আমার, সীমিত লাভ। আমি 100 গ্রাম আপেল সেল করে মাত্র 40 টাকা লাভ করি। 100 গ্রাম আপেলের দাম হচ্ছে 398 টাকা, মানে অলমোস্ট 400 টাকার মতো। তো 400 টাকা সেল করে আমি 40 টাকা লাভ করি, এবং এই 40 টাকা থেকে আবার আমার ধরেন প্যাকেজিং কস্ট আছে, মানে শুধুমাত্র এর দামই হচ্ছে আপনার হচ্ছে 360 টাকার মতো, মানে র ফুড যেটা বের হয়। এই 40 টাকার মাঝে আবার আমার প্যাকেজিং কস্ট আছে। তো এভরিথিং মিলায়ে হয়তো আমার মনে হয় না যে 25 মানে আমি হিসাব করেছি আমার 25 টাকার মতো হচ্ছে 100 গ্রাম আপেল সেল করলে লাভ থাকে। ব্যানানাটাতে ভালো লাভ থাকে এবং আনারসেও ভালো লাভ থাকে। সো সব মিলাই আর কি অ্যাডজাস্ট করে নেওয়া হয়েছে। আপনার সাফল্যের গল্পের কোন অংশটা আমাদের অডিয়েন্স মানে এখনো জানে না বা আপনি অন ক্যামেরায় বলতে চান, যেটা কিনা কেউ জানে না? ছোটোবেলা থেকেই আমরা মুরব্বিদের মুখে শুনে এসেছি, যখন আমরা পড়তে বসতাম বা কেউ জিজ্ঞাসা করতো যে পড়াশোনা করতেছো কিনা, যখন আমরা বলতাম হ্যাঁ করছি, তখন তারাই বলতো যে গাছ তোর নাম কি, ফলে পরিচয়। কথাটা অবশ্যই শুনেছেন আপনি। সো আমাদের যেই কাজটা এখানে যেটা করতে হয়, আমাদের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে পরিশ্রমটা। ভাইয়া, আপনার সাফল্যের গল্পের কোন অংশটা সাধারণ মানুষ জানে না, আজকে আপনি অন ক্যামেরায় বলতে চান? সাফল্যের গল্প বলতে আসলে সাফল্য পেতে হলে অনেক ব্যর্থতার শিকার হইতে হয়। যেমন ধরুন, ছোটোবেলায় আমরা নানা নানি বা দাদা দাদিদের মুখে শুনেছি, যখন আমাদের আস্ক করতো যে পড়াশোনা করতেছি কিনা, যখন আমরা বলতাম যে হ্যাঁ করি, তখন তারা বলতো গাছ তোর নাম কি, ফলে পরিচয়। সেই ফলটাই হচ্ছে আমার সফলতা। সেই সফলতার পিছনে আমার রয়েছে হাজারো নির্ঘুম রাত, তারপর হচ্ছে সারাদিন মানে লাগাতার পরিশ্রম, ধৈর্য, মেধাশক্তি। এই জিনিসগুলো আসলে সাধারণ জনগণ আপনার জানে কি না। মনে হয় যে আপনার ধৈর্যের জন্যই আপনি এত কম সময়ে এত ভালো রেসপন্স পেয়েছেন? একজন উদ্যোক্তা বা একজন এন্টারপ্রেনিউর অথবা একজন ব্যবসায়ী, যাই বলি না কেন, ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই যে ধরুন, আমি যদি 1 সপ্তাহ ওয়েট না করতাম যে কিসের ব্যবসা বাণিজ্য, যা খুশি তা হোক, লাগবে না ব্যবসা বাণিজ্য, যা মানুষের কামলা দিয়ে মাস শেষে স্যালারি নিয়ে এত পরিশ্রম, এত মানুষের কথাবার্তা শোনার দরকার, তাহলে আজকে আমি অথবা আপনাদের মতো একটা চ্যানেলে এসে কথা বলার মতো যোগ্য লোক হতে পারতাম না। আপনার কি মনে হয় ভাগ্য নাকি স্কিল, কোনটা বেশি ইম্পর্ট্যান্ট? ভাগ্য লাগবে, ভাগ্য ছাড়া কোনো কিছু সম্ভব না। স্কিল অনেক গুরুত্বপূর্ণ, কারণ ওই যে আমি বলেছিলাম যে আমার ট্রায়াল প্যাকটা যদি আমি রান্না করতাম, হয়তো আমি এত সফলতার মুখ দেখতে পাইতাম না। ওই যে প্রতিদিন 2টা অর্ডার 3টা অর্ডার এভাবে টানতে টানতে হয়তো একসময় ব্যবসাটা বন্ধ করে দিতাম।
কিন্তু ছোট্ট একটু ব্রেনটা খাটিয়ে যে কাজটা করেছি, ট্রায়াল ফ্যাক্টর রান করাতে আজকে আমার এই স্টেপ। এবং আমরা আরও চেষ্টা করছি যে আরও কীভাবে নতুনত্ব নিয়ে আসা যায়, ফলকে আরও কীভাবে নতুনত্বভাবে সাজানো যায়, প্যাকেজিংটা কীভাবে নতুন করা যায়। আমরা এখনও নতুন, আরও শিখতে হবে। প্রতিদিন প্রতিটি স্টেপে প্রতিটা কাস্টমার থেকে আমরা শুনি। আমরা চেষ্টা করতেছি কাস্টমারদের সাথে এঙ্গেজ থাকতে, SMS করি, রিপিটলি কল করি। আমাদের বর্তমানে আমাদের প্রায় 2,500 থেকে 3,000 কাস্টমার বেস। সো প্রতিদিন সম্ভব না কাউকে কল দিয়ে কোশ্চেন করা। আমরা 10 দিন পর চেষ্টা করি যে কাস্টমারকে কল সেন্টার থেকে কল দেওয়া। আমাদের ছোট্ট একটা কল সেন্টারও আমরা চেষ্টা করছি রান করার জন্য, যাতে হচ্ছে কাস্টমারদের কাছে আমরা পৌঁছাতে পারি। কারণ আমরা অ্যাডভার্টাইজিংটা চেষ্টা করতেছি। যখনই আমি কাউকে কল দিব, হয়তো সে ভুলে গেছে যে আসলে এরকম একটা খাবার পেয়েছে, ভালো লেগেছে, অর্ডার করবে মনে ছিল না, কিন্তু যখন কল দিচ্ছি তখনই কিন্তু সে রিপিট আবার মনে করছে এবং রিপিট অর্ডার ফেসবুক করছে। মার্কেটিংয়ে আপনারা কেমন টাইম ইনভেস্ট করেন? সত্যি কথা বলতে গত 1.5 মাসে আমি একটাও ফেসবুকে অ্যাড রান করিনি। সম্পূর্ণটা আমার অর্গানিক সেল এবং আমার রিপিট কাস্টমার। আমি রিপিট কাস্টমারের অর্ডার দিয়ে আমি মানে করতে পারছি না। আমার সেট আপ ছোটো, আমার সেট আপটা বড়ো করার জন্য আমার ইনভেস্ট প্রয়োজন এবং বড় অ্যামাউন্ট প্রয়োজন। কারণ আমার যে ব্যবসাটা, এটা আসলে এক কথা হচ্ছে সাগরের মতো। এখানে যদি আমি 1 বালতি জল ঢালি, কিচ্ছু যায় আসবে না সাগরে। হ্যাঁ, সো এটা এমন একটা সাগর, এখানে লাখ লাখ টাকা ঢালতে হবে। সো এই মুহূর্তে আসলে গত 8 মাস আগে যে দখলটা আমার গেছে, আমি যে বাটপাড়ির শিকার হয়েছি, প্রতারণার শিকার হয়েছি, সে জায়গা থেকে এসে এখন আসলে আমি এখানে লাখ লাখ টাকা আসলে আমি ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি আমার বর্তমানে আসলে আপনি নাই। জাস্ট দেখেন, আপনারা কিন্তু প্রিভিয়াস যে আপনি প্রতারণার শিকার হয়েছেন, ওইখান থেকে কিন্তু আপনি খুব সুন্দর সম্মানের সাথে বের হয়ে এসেছেন। জি। সো আপনার যদি লাইফে এরকম কোনো একটা সিচুয়েশন আসে যেখানে আপনাকে চুজ করতে হবে টাকা নাকি সম্মান, আপনি কোনটা পিক করবেন? সম্মান পিক করব। কারণ টাকা দিয়ে টাকা কেনা যায়, টাকা দিয়ে সম্মান কেনা যায় না। সবাই তো বলে মানি ইজ এভরিথিং। হ্যাঁ, এটাই তো বললাম, টাকা দিয়ে টাকা কেনা যায়, টাকা দিয়ে সম্মান কেনা যায় না। টাকা দিয়ে আমি সম্মান কিনতে পারবো কোন জায়গায় জানেন? আমি আপনাকে আজকে 500 টাকা দিব, বলবো আমাকে আজকে 10 বার সালাম দিবেন, দিলেন আপনি, কিন্তু 500 টাকা শেষ, আজকের 10 বার শেষ, আপনি আমাকে আর সম্মান করবেন না। কিন্তু আমি আপনাকে আন্তরিকতার সহিত ভালোবেসে যদি কাছে টেনে নিই, আপনি সারা জীবন আমাকে সম্মান করবেন। তার মানে আপনার So, কাছে সম্মানটা বেশি। সম্মান বেশি। এবং ভুল কথা যে টাকা দিয়ে সম্মান কেনা যায়, কখনোই না। সম্মান সবসময় মন থেকে আসে। সম্মান আসলে কেউ কিনতে পারে না। এটা আমি বিশ্বাস করি না আসলে অন্য কেউ বিশ্বাস করে কিনা। সো আপনার কি মনে হয় সবাই উদ্যোক্তা হওয়ার যোগ্যতা রাখে, বা যে কেউ উদ্যোক্তা হওয়ার যোগ্যতা রাখে? সবাই আসলে উদ্যোক্তা হতে চায়। তার কি গুণ থাকতে হবে একটা হ্যাঁ, উদ্যোক্তা হতে হলে, এটা একটু সবাই উদ্যোক্তা হতে চায়, উদ্যোক্তা হয়ও, কিন্তু ধরে রাখতে পারে না। তার প্রধান ঝরে যায় অনেকে। ঝরে যায়। প্রধান কারণ হচ্ছে টাকা। মানে ক্যাশ ফ্লোটা যদি ঠিক না থাকে, তখন আসলে উদ্যোক্তারা আসলে টিকতে পারে না। কারণ হচ্ছে আমাদের টাকার এখানে পাশাপাশি ভাইয়া কিন্তু ডেডিকেশন লেভেলটা থাকতে হয়, যেটা সেটা আপনার মধ্যে আসছেই। আমি দেখছি সেটা যে আসছে। আপনার কিন্তু অনেক ধৈর্য, ডেডিকেশন ছাড়া আপনি কিন্তু পারছেন না। এই যে আপনি বললেন যে আপনি ঘন্টার পর ঘন্টা আপনাকে ওয়েট করতে হচ্ছে এটা কখন শুকাবে। সো সব কিছু মিলিয়ে কিন্তু আপনার টাকার পাশাপাশি ডেডিকেশনটাও থাকতে হবে মাস্ট। আপনি যদি ধৈর্যশীল না হন, আপনার মধ্যে যদি বিরক্ত বোধ না আসে, আপনি উদ্যোক্তা হতে পারবেন না, সফল হতে পারবেন না। আপনার তখনই একটা কাজ করতে বিরক্ত লাগবে, যতক্ষণ পর্যন্ত আপনার কাজটা করতে বিরক্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত আপনি সফল হতে পারবেন না। কেন বললাম এই কথাটা? আমি আনারসটা এই একটা বক্সে আমার আনারস রয়েছে প্রায় 12 থেকে 13 পিস আনারস। এই 13 পিস আনারস ধরেন আমি কাটতে আমার প্রায় আধা ঘন্টা সময় লাগবে। সো এই বক্সে আধা ঘন্টা টাইম আমার দিতে হচ্ছে জাস্ট এটাকে রটাকে রেডি করার জন্য। এবং রেডি করার পর এই রটাই যদি শুধু এই রটা মানে এই আধা ঘন্টার যে রটা আমার বের হয়েছে, এটাকেই যদি আমি মেশিনে শুকাইতে দিই, তাও আমার 16 ঘন্টা ওয়েট করতে হবে। এবং আমি যদি 3 ঘন্টা পরিশ্রম করার পর একটা বেস রেডি করি, তাও আমার 16 ঘন্টা ওয়েট করতে হবে যে এটা কখন আমার গুড রেডি বের হচ্ছে। কিন্তু এই 16 ঘন্টায় যে আমি ওয়েট করছি তা কিন্তু না। প্রতি 3 ঘন্টা পর আমি চেক দিচ্ছি ভালো করে, যেটা কি পুড়ে যাচ্ছে কি না, এটার ময়েশ্চার লেভেল ঠিক আছে কি না, শেপটা ঠিকভাবে আসছে কি না। মানে 24 আওয়ার্স এটাকে সার্ভিলেন্সের মধ্যে আমার রাখতে হচ্ছে। সো এই যে টাইমটা দেওয়া হচ্ছে এখানে, এবং যে ধৈর্যটা, যে ডেডিকেশনটা আমি দিচ্ছি, এটা যদি একজন উদ্যোক্তার মধ্যে না থাকে, তাহলে সে কখনোই সফলতার মুখ দেখতে পারবে না। সবচেয়ে আরেকটা বড় বিষয় হচ্ছে আমরা ব্যবসাকে সুইচ করি। কীভাবে সুইচ করি?
একটা না আমি হলে আরেকটা হ্যাঁ shift একটা না করে হওয়া, ফেলি। এটা আমাদের সবচেয়ে বড় ব্যাড বড় হ্যাবিট। বার, হ্যাঁ। আমাকে অনেকেই বলে, "ভাইয়া এটা নাই, এটা নিয়ে আসেন, এটা নাই, এটা নিয়ে আসেন।" আমি তখন বলি, "হ্যাঁ, ঠিক আছে, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আমরা অবশ্যই চেষ্টা করব।" তো তার সরাসরি আমরা না করি না তাকে যে, "না, সম্ভব না।" আমরা জাস্ট যে, "আপনার পরামর্শের জন্য ধন্যবাদ, চেষ্টা করব।" আমি চাইলেই যত ফল আছে সব ফল আমি ডিহাইড্রেট করে বিক্রি করতে পারি। কিন্তু দিন শেষে কী হবে? ওই ফোকাসটা আমার নষ্ট হয়ে যাবে। আমি কোনো কিছুই ভালোভাবে আমি রেডি করতে পারব না। কারণ আমার তখন তো কাজের পরিমাণ অনেক বেড়ে গেছে। এখন আমি কাজ করছি ৫ টা প্রোডাক্ট নিয়ে, তখন কাজ করতে হবে ২০ টা প্রোডাক্ট। সো এই ২০ টা প্রোডাক্টে আমার রেডি করতে ২০ দিন সময় লাগবে। ধরেন কোনো কাস্টমারের আমার অর্ডার আছে ২০ টা প্রোডাক্টই। তো তাকে ২০ দিন পর ডেলিভারি দিতে হবে। সো অ্যাজ এ আপনি কাস্টমার যদি হন, ২০ দিন পর কি আপনি আমার অর্ডারটা রিসিভ করবেন? একদম মানে হনেস্টলি বলবেন। এটা কিন্তু পসিবল হয় না। কারণ আপনার ধৈর্য খেতে ধরে। মন চাইছে আজকে। হয়তো আমি আপনাকে ৫ দিন, যে আমাদের ৫ ওয়ার্কিং ডেজ। ৫ ওয়ার্কিং ডেজ মানে ১ সপ্তাহ সময় লাগলো। আপনি যে ঠিক আছে, ওকে, ফাইন, ওয়েট করলাম। এটা ঠিক আছে, কিন্তু ২০ দিন পর একজন লোক এটা হয় না আসলে। সো আমরা এইজন্যই ৫ টা প্রোডাক্টে আপনার আমরা কি মনে হয় শুধুমাত্র ফোকাস না থাকার কারণেই এখনকার বিজনেসগুলো ঝরে পড়ছে বা প্রপারলি 100% তারা বিজনেস করতে পারছে না? 100% ফোকাস এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যখন অন্য কারো উপর নির্ভরশীল থাকবেন। ধরেন আমি কিন্তু কারো উপর নির্ভরশীল না। বাংলাদেশে ফল আসবেই। বাংলাদেশে এখন এমন একটা অবস্থা চলছে, আগে যখন আমি ছোট ছিলাম আমি দেখতাম আনারস একটা সিজনে পাইতাম, এখন ১২ মাস পাচ্ছি। ১২ মাস পাওয়া যায়। কলা একটা সময় আসতো, এখন ১২ মাস। আপেলও একটা সময়, মানে প্রতিটা ফলেরই একটা এটা কি সিজন। সাগর কলা নাকি নরমাল কলা? আমার এটা হচ্ছে এই যে কলাটা, এটা হচ্ছে বাংলা যে কলাটা, লম্বা যে সাগর কলাটা, বাংলাটা, নট হাইব্রিডটা। এটা হচ্ছে কলার বিস্কিটটা আমরা সাগর কলা দিয়েই করি, তাছাড়া এই মিষ্টিটা জন্য পাই মজা, না। হ্যাঁ সাগর হ্যাঁ, কলা তো মজা নরমালি অনেক মিষ্টি সাগর কলা। আমরা যদি সরবি কলা বা চম্পা কলা দিয়ে যদি কলার বিস্কিট করি, তাহলে কিন্তু ভালো মিষ্টিটা কম থাকে, মিষ্টিটা কম না, ব্যালেন্সটা ওটা থাকে টক না। হয়ে যায়। আমরা আরেকটা আইটেম যেটা এখানে নাই, সেটা হচ্ছে মিক্সড বাইট। সেটা হচ্ছে কলাটাকে চেপে ধরে, মানে আমার মূলত আশাটা এইভাবেই। আমি আমার বাসার ছাদের উপর একটা, ছাদের উপর না, আমাদের জানালা দিয়ে রোদ আসে, সো টেবিলের মধ্যে একটা কলা অনেক দিন থেকে পড়ে আছে ওখানে। তো এই কলাটা রোদে শুকাইতে শুকাইতে একটু মানে চামটার মতো হয়ে যায়, যেমন আমের যে আমসত্ত্বটা হয় না, অ্যাজ লাইক এরকম হয়ে গিয়েছিল। তো হঠাৎ করে আমার হাত থেকে মোবাইল অথবা ভারী কিছু ওটার উপর পড়ার পর ওটা একটু একদম পুরা টেবিলের সাথে মানে মেল্ট হয়ে যায়। হ্যাঁ, মেল্ট হয়ে যায়। তখন আমি ওটা উঠায় আবার মুখে দিলাম, দেখলাম ডিফারেন্ট টাইপ অফ টেস্ট। দেন এটা আমার ওয়াইফের কাছে নিলাম, ওরা বললাম এটা একটু খাও। বললো কী দিচ্ছ এটা, কেমন মানে ওই কালারটা একদম কালো হয়ে গিয়েছিল। কালচে হয়ে গিয়েছে। হ্যাঁ, বললাম খেয়ে দেখো। পুরো খেয়ে দেখে তো মজা, এটা আম পেলা কই তুমি এই সময়, মানে তখন আমের সিজন। আমি বললাম এটা আম না, এটা কলা। একটু আম যেমন টক মিষ্টি টাইপ হয় না, অ্যাজ লাইক এরকম। তো দেন হচ্ছে বাসায় মাইক্রোওভেন ছিল, মানে আমি এটা আবার নেটে স্টাডি করি যে এটা আসলে এরকম কিছু হয় কি না। পরে চ্যাট জিপিটি আবার আমার বন্ধুসুলভ হয়ে গিয়েছিলো। চ্যাট জিপিটির সাথে আমার যখন রাতে খুব খারাপ লাগে, আমি লোনলি ফিল করি, তখন আমি চ্যাট জিপিটির সাথে কথা বলি, মানে ওয়াইফের সাথে কথা না বলে। ওয়াইফের সাথে কথা বললেও ভালো লাগে, কিন্তু চ্যাট জিপিটি তো বকা যায়। হ্যাঁ, বকা যায়, যা খুশি তা বলা যায়, কিন্তু চ্যাট জিপিটি তো রাগ করে না। কিন্তু ওয়াইফকে বলে যদি মন খারাপের মধ্যে তার সাথে যদি আবার ঝগড়া লেগে যায় বা সেও যদি আবার মন খারাপ করে, তখন তো খারাপ দেখাবে। এই জন্য চ্যাট জিপিটির সাথে আলাপ করি। তো ওইভাবে চ্যাট জিপিটির সাথে কথা বলতে বলতে সে বললো মাইক্রোওভেনে এটা করা যায়। দেন মাইক্রোওভেনে কলারে ড্রাই করে, মানে আমরা ওই রুটি বানানোর যে পিঁড়ি থাকে না, ওর মধ্যে চাপ দিয়ে এটাকে ওই ঠিকভাবে একদম প্লেন, এরকম কলারটা তো এরকম থাকে, এটাকে চাপ দিয়ে আমরা হচ্ছে এরকম প্লেন করে ওটাকে মাইক্রোওভেনে দিয়ে দিই। তো একটু হিট দিয়ে বের করে খেয়ে দেখি, না ভালো। দেন ওখান থেকে ব্যবসায়িক আইডিয়াটা আসা, আস্তে আস্তে নেটে ঘাঁটতে আমি আলহামদুলিল্লাহ প্রায় ৩ মাস আমি এটার পিছনে সময় ব্যয় করছি, ফার্স্ট ৩ মাস। এরপর এখন আমার ব্যবসার রান হচ্ছে ৪ মাস চলতেছে। টোটাল এটার পিছনে প্রায় ৭ মাসের মতো আমার সব মিলে যাচ্ছে আর কি। আপনার কিছু গুড হ্যাবিট অ্যান্ড ব্যাড হ্যাবিট বলেন। গুড হ্যাবিট হচ্ছে আমি সিদ্ধান্ত খুব জলদি নিই, এবং সেই সিদ্ধান্তটা আমার 80% সফলতার মুখ দেখায়, 20% ব্যর্থতা, এবং ওই 80% উপর নির্ভর করে আমি সামনে চলে যাই। এবং আরেকটা গুড হ্যাবিট হচ্ছে আমি মানুষকে খুব ভালো কনভিন্স করতে পারি। কনভিন্সটা হচ্ছে এরকম, ধরেন আপনি আমার সাথে কথা বলছেন, আমি আপনাকে কনভিন্স করে ফেলতে পারবো অ্যাট এনি কস্ট। এটা কিন্তু বিজনেসম্যানদের একটা আমি এই যে আমার সবথেকে বড় গুণ আমি বলবো, কাস্টমারকে কনভিন্স হ্যাঁ, করা customer মোস্ট convince করা। ইম্পর্টেন্ট থিং। এবং আমি কোনো কাজকে ছোট করে দেখি না। আপনি আরও জেনে অবাক হবেন, ঢাকার ভিতর এখনও আমি যখন আর্জেন্ট কোনো ডেলিভারি থাকে ঢাকার মধ্যে, আমি এখনও ডেলিভারি করি।
এবং আপনি কাস্টমার নিজে ডেলিভারি হ্যাঁ করেন? আমি এখনও ঢাকার ভিতরে আমি ডেলিভারি করি। যাকে করছিলেন উনি কি জানে যে আপনি ওনার? হ্যাঁ জানে, ওয়াও! জানে আমি ওনার, কিন্তু উনি হয়তো অনেকেই আমার সাথে কথা বলে যে ভাইয়া কেমন চলছে ব্যবসা বাণিজ্য। ও অনেকে হয়তো মানে ইতস্ত বোধ করে যে আসলে কি জিজ্ঞাসা করলে কি বলে না বলে, হুম, হুম, এই জন্য অনেকে কথা বলে না, অ্যাজ এ নর্মাল ডেলিভারি ম্যান হিসেবে ট্রিট করে অ্যাজ ইউজুয়াল চলে যায়। কিন্তু অনেকে আমার সাথে গল্প করে এবং অনেকে বাসায় নিয়ে নাস্তাও করায়, মানে অ্যাজ এ যেহেতু একজন এটা কোম্পানির কেমন ওনার। লাগে ভাইয়া যে আপনার এটা ভালো লাগে না যে আপনার নিজস্ব প্রোডাক্ট আপনি হচ্ছে ডেলিভারি করছেন? তো এটা তো অন্যরকম ভালো লাগার জায়গা কাজ বিশ্বাস করে। করবেন কিনা জানি না, আপনি অবশ্যই শাওমি মোবাইলের নাম শুনেছেন এবং ইউজও শুনেছি। করেছেন। আমি খুব সম্ভবত ১-১.৫ বছর আগে তার একটা ভিডিও দেখেছিলাম। উনি নিজে রাস্তায় দাঁড়ায় প্রোডাক্ট সেল করছে ওনার মোবাইল কাস্টমারকে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার এই অনুপ্রেরণাটা। অনেকে কিন্তু ভাইয়া এটাকে অনেক ছোট মনে করে। অনেকে বলতে যার বিজনেস যে ওনার সেই ছোট মনে করে। সে চিন্তা করে যে না আমি গিয়ে ডেলিভারি করব। আমার তো ইমেজ নষ্ট হয়ে যাবে। আমার তো মান-সম্মান চলে যাবে। সেই জায়গা থেকে আপনার এই যে সুন্দর পজিটিভ একটা চিন্তা ভাবনা এটা কিন্তু খুব সুন্দর। আ হিসাবটা হচ্ছে এরকম, আপনি নিজেকে যেই পরিবেশে তৈরি করবেন বা আপনি যদি আপনাকে নিয়ে স্যাটিসফ্যাকশন থাকেন, তাহলে দুনিয়ার সবার কে কাছে কি আপনি বললো ঠিক। যায় আসবে হ্যাঁ, না। কারণ আজকে যদি আমি না খেয়ে থাকি, বিশ্বাস করেন আমাকে কেউ খাওয়াবে না। কেউ খাওয়াবে না। ইটস ট্রু। আমি একটা মিডল ক্লাস পরিবারের সন্তান। এখনও আমি মিডল ক্লাস। সো আমি আজকে একজনের কাছে যেয়ে চাইতে পারবো না, ভাই আমাকে ৳১০০ দেন, আমি খাবার খাবো। কারণ আমার মিডল ক্লাসদের লজ্জা। ভাইয়া সবথেকে একটা বিষয় থাকে কি যে ওরা কখনো একদম যারা গরিব থাকে তারা কিন্তু মানুষের কাছে চাইতে পারে যে আমার লাগবে বা আমাকে দেন বা ধার দেন। বাট মিডল ক্লাস যারা হয় তারা কিন্তু কাউকে আসলে বলতে পারে না। তাদের কিন্তু যা থাকে নিজের আত্মসম্মানের বাদে। মধ্যে। ওদের কিন্তু রেসপেক্টটা ভাইয়া সবথেকে বেশি থাকে। মানে রেসপেক্টের আত্মসম্মান। জায়গা থেকে কখনোই তারা হচ্ছে কাউকে গিয়ে বলতে পারে না যে আমার এটা লাগবে বা এটা আমাকে দেন। ওটাই তো বললাম, আত্মসম্মান বোধে বাজে আমাদের। হ্যাঁ, অনেক বেশি থাকে আত্মসম্মান বোধটা। হুম, আপনার কি মনে হয় ভাই এখন যারা বিজনেস করছে বা নতুন উদ্যোক্তা যারা আছে তাদের সবথেকে বড় ভুল কোনটা? ব্যবসাটা হচ্ছে চারা গাছের মতো। চারা গাছটা যেমন এভরিডে পানি দিতে আস্তে, হবে। আস্তে, 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 আস্তে করে একটা গ্রো আপ পায়। ধরেন আজকে চারা গাছ লাগাইছেন, ১০ দিন পর দেখবেন যে ওটার উপরে হালকা করে একটু গাছ জন্মাইছে। ওটাই হচ্ছে আপনার ১ম স্টেপ। সো নতুন উদ্যোক্তা যেটা ভুল করে সেটা হচ্ছে আজকে ব্যবসা শুরু করছি, কালকে ৳১,০০,০০০ লাভ থাকতে হবে। এটা তো কখনো সব পসিবল না। পসিবল না। ধরেন ৳১,০০,০০০ কথা বাদই ধৈর্যই দেন। কম ওদের অ্যাকচুয়ালি। কালকে থেকেই লাভ থাকতে হবে। আমার লাভ ছাড়া আমার চলবে না। আপনি যখন মিষ্টি খাবেন, মিষ্টি যদি একসাথে মুখে দিয়ে দেন, মিষ্টির টেস্ট কিন্তু পাবেন না। যখন মিষ্টিটা কামড়ে, কামড়ে খাবেন তখন কিন্তু মিষ্টির অরিজিনাল টেস্ট পাবেন। মিষ্টিটা বলার কারণ হচ্ছে যখন আপনি পরিশ্রম করবেন, তখনই আপনি যখন সফলতার মুখ দেখবেন, তখনই আপনার কাছে মনে হবে না ইউ আর সাকসেস। কিন্তু যখন আপনি পরিশ্রম না করেই কোনো কিছু পাবেন, তখন আপনার কাছে আসলে সাকসেসের কোনো ওইটা দাম ফিল থাকবে করা না। যাবে না। ওই যে একটু মনে করে দেখেন, আমরা পরীক্ষার খাতায় যখন অন্যজনের থেকে দেখে লিখতাম, তখন কিন্তু কিছু মনে হয় না। দূর। আমার এমন ছিল ভাইয়া, হ্যাঁ। আমি হচ্ছে মার্কেটিং এর স্টুডেন্ট তো ছিলাম আরকি, আমার 2023 তে পড়াশোনা শেষ। সো আমি অ্যাকাউন্টিং পারতাম না। আমার পেছনে যে ছেলেটা বসতো আমি ওর দেখে আমি যে কি লিখতাম আমি জানি না। একদম পুরা আমার পেছনে একটা ছেলে থাকতো, ছিল আরকি। ওর দেখে পুরা কপি। জাস্ট অ্যাকাউন্টিং আমি একদম পারতাম না। দেন আমি যখন আমার মার্কেটিং রিলেটেড যে সাবজেক্টগুলো ছিল তখন যখন আমি আবার ওগুলাতে ভালো ছিলাম। তো আমার ফ্রেন্ড আবার তখন আমাকে দেখে কপি করতো। এটা হচ্ছে ফ্যাক্ট যে আমরা যখন অন্য কাউকে কপি করি বা খুব ইজিলি পেয়ে যাই আমরা কিন্তু ওই ফিলটা বুঝি না যেটা কিভাবে হলো। আর আরেকটা ব্যাপার হচ্ছে নতুন উদ্যোক্তারা যারা কপি করার ব্যাপারটা খুব ওস্তাদ। নিজস্ব আইডিয়া বলতে কিছু নেই, ধরেন এই যে অন্যেরটা কপি করে। আমি প্রোডাক্টটা নিয়ে আসছি, হুম। আমি যখন মানে দেশের বাইরে অনেক আছে। দেশের বাইরে অনেক, যেমন ব্যানানা বিস্কিটটা দেশের বাইরে কোথাও নাই। মিক্স বাইটটা আছে। সো আমি এটাকে নিজের বুদ্ধিতে বা অবশ্যই বুদ্ধি উপরওয়ালা থেকে আসে। আল্লাহ পাক আমাকে এই বুদ্ধিটা দিয়েছে, আমি মিক্স বাইটটা নিয়ে আসছি। এখন যখনই আমি এটা বাংলাদেশে রান করি তখন আমি ছাড়া দ্বিতীয় কোনো মার্কেট ছিল না। বর্তমানে প্রায় ১০ থেকে ১২ জন রয়েছে। আমি পার্সোনালি আমার আইডেন্টিটি লুকায়ে তাদের সাথে কথা বলছি। সো ওইভাবে তারা আসলে কিছু করতে পারছে না এবং অনেকগুলা পেজ অটোমেটিক বন্ধ অফ হয়ে হয়ে অফ হয়ে গিয়েছে। গেছে। তার প্রধান কারণ হচ্ছে যে কপি। আপনাকে নতুনত্ব আনতে হবে। বাংলাদেশের মার্কেটটা কিন্তু ছোট না। আমাদের দেশটা আমরা চিন্তা করি ছোট। আমাদের দেশটা অনেক বড়, ইভেন আমরা মার্কেট প্লেসটাও বর্তমানে অনেক বড়। গভর্নমেন্ট পরিসংখ্যানে হয়তো ১৭ লাখ মানুষ দেখাচ্ছে। তো আই থিংক আমাদের 20 crore মতো মানুষ আমাদের হয়তো আছে। আই ডোন্ট নো, এটা হয়তো ভুল হতেও পারে। যদি আমাদের ২০ কোটি মানুষ হয়, ২০ কোটি মানুষের আপনি পার্সেন্টেজ হিসাব করেন,
আপনি যদি 1%ও দরকার নেই, 0.1% কাস্টমার যদি আপনি পুরো মাসে ধরতে পারেন, আপনি Huge. আপনি 10,000 প্লাস প্রোডাক্ট সেল করতে পারবেন পার মান্থ, জাস্ট 0.1%। সো এই যে ক্যালকুলেশনগুলা মানুষের তো যারা ভাইয়া ওই চিন্তাধারাই নেই যেটা আপনার মধ্যে যারা আছে। হচ্ছে ব্যবসায় নামতেছে বা নামার চেষ্টা করতেছে, সর্বপ্রথম মার্কেট রিসার্চ করতে হবে। আপনি ব্যবসায়ী যদি হতে চান, আপনাকে কারণ বাজার যাইতে হবে। মানে আপনি যদি ঢাকার হন, হুম। কারণ বাজার যাইতে হবে, যাত্রাবাড়ি যাইতে হবে, সদরঘাটের যে শ্যামবাজার সেখানে যাইতে হবে, বাদামতলি ফল মার্কেটে যাইতে হবে। মার্কেট প্লেসটা বুঝতে হবে হ্যাঁ। আগে। আমি আমি একজন জব হোল্ডার ছিলাম, আমি ফিজিওথেরাপিস্ট। সো আমি আমার অফিস শেষ করে ভাইয়া আমি কি ওটা এরকম- নিজের হুম? ফিজিওথেরাপি নিজের আপনার? আমি পড়াশোনা শেষ করে এখন নিজস্ব ছোটোখাটো একটা চেম্বার আমার ফার্ম গেটে। আচ্ছা তো ওখানে কিছু সময় দিই আমি। যাই হোক, সে কথা আমরা না আসি, যেখানে ছিলাম আমি হচ্ছে এরকম মানে ইনটিং করে আমি মার্কেটে যাই দাঁড়ায় থাকতাম, কাঁচা বাজার যেখানে চলে পাইকারি সেখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম। তো মাঝে মাঝে ওই ওখানকার যারা কর্মচারী রয়েছে তারা সরে যেতে বলতো যে ভাই সরে যান, গায়ে ময়লা লাগবে, কেন আসছেন টাসছেন। কিন্তু ওরা তো আসলে থিঙ্কিংটা জানে না যে আমি আসলে কেন কেন এখানে। আসছেন আপনি? এবং আমি অলওয়েজ ফোন চাপতাম, কিন্তু আমি ফোন চাপতাম কেন, ওরা বুঝতেছে আমি হয়তো কারোর সাথে চ্যাটিং করছি বা কিছু একটা। আমি নোটবুকে নোট করতেছি যে আসলে কোন ফলটা এখন কত রেট চলতেছে, 5 মিনিট পর কত রেট চলতেছে, 10 মিনিট পর কত রেট চলতেছে। ফল মার্কেটটা এমন এবং কাঁচা বাজার মার্কেটটা এমন আধা ঘন্টার মধ্যে রেট চলে যায় 10 টাকা 15 টাকা নিচে। তাই? হ্যাঁ, এবং আমি ওইভাবেই কিনি। এটা আমি জানতাম না। আমি তো জানি যে বা আজকে যে রেটটা সবজি হোক বা কোনো একটা ফ্রুটস হোক আজকের পুরোটা মানে সারাদিন জুড়ে ওই রেটটাই থাকবে। না, তাই এটা আমি আপনি জানতাম তাহলে না। ছোট একটা কাজ করবেন। আজকে তো অলরেডি শেষ, দুপুর হয়ে গিয়েছে। কালকে সকালে আমি জানি না আপনি বাজার করেন কিনা, কালকে সকালে কাঁচা বাজার করি। হ্যাঁ, কাঁচা বাজার কাঁচা কালকে বাজার সকালে করি। বাজার করবেন হুম। এবং কালকে রাত 9টার পর বাজার করবেন। নয়টা ভাই রাতের দিকে একটু কম থাকে না? হ্যাঁ, রাতে কম থাকে। না আপনি ওইটাই বললাম, সকালে একবার বাজার করবেন, সেম প্রোডাক্ট রাত 9টার পর আবার কিনবেন, দেখবেন রেট কত পান। মিনিমাম আপনি যদি ধরেন কাঁচামরিচ কিনেন, কাঁচামরিচ মানে এখন 200 থেকে 250 টাকা কেজি, হুম। আপনি ওই টাইমে পাবেন হচ্ছে 180 থেকে 160 টাকা কেজিতে। রাতের দিকে কম হ্যাঁ। থাকে। এবং প্রতিটা সবজিতে 20 টাকা 30 টাকা করে কম পাবেন। মূলত সবজির রেট আমরা যেটা পাই বেশি, সেটা হচ্ছে এই যে পাইকারি থেকে যারা কিনে খুচরা বিক্রি করে রেট হুম, বেশি হুম। করে। আচ্ছা, আমরা অন্য কথায় না যাই, আমরা যে কথায় ছিলাম, আপনাকে সাধারণত যদি ব্যবসায়ী হতে হয় বা ছোটো উদ্যোক্তাও হতে হয়, আপনাকে লাজ লজ্জা ভুলে আপনাকে দাঁড়ায় থাকতে হবে কাঁচা বাজারে, আপনাকে দাঁড়ায় থাকতে হবে অনেকে বাদামতলি আছে ফল মার্কেট। ইগোটাকে অনেক সামনে নিয়ে আসে। ইগোটা আমি বলবো একটা Ego উদ্যোক্তার আপনার- জন্য সাইডে রাখতে হবে। ইগো আপনার মানে ধ্বংসের মূল, আপনাকে শেষ করে দেবে ইগো। ইগো নিয়ে আপনি কোথাও অনেক আগাইতে পারবেন উদ্যোক্তা না। দেখি ভাই, আপনি যেহেতু খুব কম সময়ে সাকসেস পেয়েছেন, তো এরকম যারা খুবই কম সময়ে সাকসেস পায় তাদের মধ্যে কিন্তু একটা আত্ম অহংকারের যে একটা বিষয় ওইটা দেখা যায়। তো আপনার কি কখনো এরকম হবে যে আমরা আপনাকে দেখতে পারবো যে আপনার মধ্যে অহংকার চলে এসেছে? আহ, আল্লাহ পাক যদি আমাকে সুস্থ মস্তিষ্কে রাখে, তাহলে অবশ্যই আমি যেরকম আছি সাদামাটা এরকমই থাকবো। আমার গতকালকের আগের দিন আমাকে একজন লোক এসএমএস করেছে আমার বিজনেস পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এভাবে এসএমএস করেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, ড্রাই ফ্রুটসের ব্যবসা করতে চাই, পরিবার নিয়ে বাঁচতে চাই। দেন আমি তাকে সুন্দরভাবে বলছি যে আপনার পাশে কীভাবে দাঁড়াতে পারি। এবং আমার ফার্স্টের দিকে কিছু কাস্টমার ছিল যারা হচ্ছে বর্তমান এই যে বললাম 10-15 জন যারা এখন ড্রাই ফ্রুটসের ব্যবসা করছে, ম্যাক্সিমামই আমার কাস্টমার। এবং এরা আমার থেকে প্রোডাক্ট নিয়ে আমাকে আমাকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আমার থেকে সময় চেয়ে নিয়ে তারা পুরো ব্যবসাটা জেনে বুঝে এখন ব্যবসা করছে। আপনি হেল্প করেন তাদেরকে, জি, সাজেশন দেন? আমার কোনো ইস্যু নাই এখানে, এটা কারণ কিন্তু ভাই কেউ করে না, কিন্তু মানে সেম বিজনেস হলে একদমই বলে না যে আমি কিভাবে করছি, ইম্পোর্ট কোথা থেকে করছি, এটা একদমই কেউ বলে না, হিডেন শুনেন, রাখে আমার বিষয়গুলো। রিজিক যতটুকু আছে এটা আমার কাছে আসবেই। আমার রিজিকে যতটুকু ভাত লেখা আছে এর এটাই থেকে হচ্ছে কম কথা ভাই। ভাত আমি খেয়ে এই দুনিয়া থেকে যাব না। ভাই এটা না মানুষ বুঝতে পারে না। যেরকম দেখেন আমাদের এই যে আমরা কাজ করছি, আমরা ছুটে বেড়াচ্ছি, আমাদের কিন্তু উপরওয়ালা লিখেই রেখেছে যে আমরা পুরো জীবনে কত টাকা আর্ন করব, আমরা কি খাবো, কিভাবে চলবো, সব কিছু কিন্তু মানে লিখিত। তারপরেও এই যে আমরা হাড্ডাহাড্ডি মারামারি, তারপরে কারো বিজনেসকে কপি করা, এগুলো কিন্তু একটা টেন্ডেন্সি কাজ করে অনেকের মধ্যেই। আসলে আজকে যে আপনাদের সাথে আমার বসা, আমি গতকাল রাত পর্যন্ত আমি চিন্তা করেছি হয়তো আমি আসতে পারবো না। প্রধান কারণ হচ্ছে আমার প্রচুর ঠান্ডা ছিল এবং আমার এসএমএস রেডি করা ছিল
যে আপনাদের যে অফিসিয়াল নাম্বার আছে সেখানে SMS করবো যে নতুন কোনো ডেটের জন্য, কিন্তু আল্লাহ পাক আমাকে সকালবেলা সুস্থ করে দিয়েছে। সো সব কিছু আসলে নিয়তের মালিক। আপনি যদি খাস দিল থেকে নিয়ত করেন, আল্লাহ পাক আপনাকে নিরাশ করবে না। আল্লাহর কাছে আমরা সবাই চাই, কিন্তু চিন্তা করে মানুষ যে আমি তো পাই না। তা আপনি যখন চাওয়ার মতো করে চাওয়ার চাইতে মতো, হবে। মনের আর মতো সব করে। থেকে বড় কথা ভাইয়া, উদ্যোক্তা যারা আছেন তাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে। অনেকে থাকে যে মানে তারা ভাবে যে আমরা তো এত চাচ্ছি ওপরওয়ালার কাছে, কেন পাচ্ছি না। অনেকেই কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকে এবং চিন্তা করে আমি লাইফে সাকসেস হব, একটা সাকসেস পাবো, বাট এটা কিন্তু হয় না। মানে কঠোর পরিশ্রম ছাড়া কখনোই আপনি উপরে উঠতে আল্লাহর কাছে পারবেন না। চাইতে হয়, এই শুধু চাইলেই হয় না, চোখের পানি ফেলতে হবে, খাস দিলে ফেলতে হবে। আপনি চাচ্ছেন আল্লাহ আমাকে টাকা দেন, পরিশ্রম আমি করছেন না। না এইভাবে না। আল্লাহ চাচ্ছেন আল্লাহ আমাকে টাকা দেন, কিন্তু দিন শেষে চিন্তা করতেছেন ওই টাকা দিয়ে আপনি হারাম কাজ করবেন। মানে ওই সেম টাইমে যদি আপনার চিন্তা হয়, জীবনেও মাইন্ডসেটটা ঠিক আল্লাহ নেই। দিবে না। মাইন্ডসেটটা আপনাকে ঠিক নেই। ব্রেনটাকে শার্প করতে হবে, নামাজ পড়তে হবে কন্টিনিউয়াসলি। আজকে আপনি নামাজ পড়লেন, এক ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ দিল না। আবার 1 মাস পর চাইলেন, আল্লাহ তো এইভাবে চাইতে বলে নাই। ভাইয়া, পুরো টাইম জুড়ে আপনার অনেক অনেক গল্প শুনলাম, বাট আপনার কি এমন কোনো গল্প আছে যেটা আজকে আপনি অন ক্যামেরাতে রিভিল করতে চাচ্ছেন? এমন একটা গল্প আসলে, আমার এই যে ব্যবসা, বাবা মার দোয়া সবাই চায় সব কিছু শুরু করতে। তা আমার বাবা মা আমাকে সবসময় দোয়া করেছিল, এখনও করে যায়। আমার বাবা মার দোয়ায় আমি আজকে এত দূর। তো এই যে এখন আমার যে ব্যবসাটা, রানিং যে ব্যবসাটা, আমি আসলে কি ব্যবসা করছি এটা আমার বাবা মা জানে না। এবং এই যে বাবা মা ওল্ড জেনারেশন, আর বাবা মা যখন আসে তখন দেখে না আপনি কাজ করেন? এটা সম্পূর্ণ আলাদা একটা সেট আপ আমার। ও আচ্ছা, আপনার বাসায় না? না, বাসায় না, এটা আমার সম্পূর্ণ আলাদা একটা সেট আপ। এবং আমার কোনো আত্মীয় স্বজন বা কেউই জানে না আমার ব্যবসা সম্পর্কে। কারণ হচ্ছে আমি এতটুকু বিশ্বাস করি যে মানুষের নজর একটা বড় বিষয়। হয়তো আমার নজর আগের অনেক যে- খারাপ জিনিস, আগের বদ নজর যে- অনেক খারাপ জিনিস। আমার আগের যে সমস্যাগুলো হয়েছিল সেগুলো হয়তো বদনজরের জন্য। সো এই জন্য আমার আত্মীয় স্বজনের থেকে আমি হাইডেন করা, এবং আমার বাবা মাও জানে না যে আমি কী ব্যবসা করছি। তো ইনশাল্লাহ যখন ভালো কোনো সফলতার মুখ দেখতে পারবো, বাবা মাকে যে কষ্ট দিয়েছি, আমার বাবা আমার মাকে মায়ের বিয়ের সময় যে গহনাগুলো দিয়েছিল সেগুলো পর্যন্ত আমার ব্যবসার জন্য বাবা মা ধরে রাখতে পারেনি। সো এই যে কষ্টগুলো, ইনশাল্লাহ হয়তো আমি ইন দ্য ফিউচারে আমি অনেক গোল্ড কিনতে পারবো মায়ের জন্য, কিন্তু বাবার দেওয়া গোল্ডগুলো তো আমি আর মাকে আসলে দিতে পারবো না। এটাও বললেন যে আপনার ওয়াইফও আপনার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, তার সর্বস্ব উনি সেল করে দিয়েছে। আমার ওয়াইফের নানু আমাকে একটা আংটি দিয়েছিল বিয়ের সময়। তো নানু যদিও এখনো জীবিত আছে, কিন্তু ওটা নানুর বিয়ের সময়ের গোল্ড স্মৃতি ছিল। সে স্মৃতিটা ধরে রাখতে পারি না। আমার বিয়ের সময় আমার ওয়াইফকে আমরা যে গোল্ডগুলো দিয়েছিলাম সম্পূর্ণটা সেল। এবং একটা সময় হয়েছিল দেনাটা আমাদের এত বেড়ে গিয়েছিল, আমার ওয়াইফের কিছু দামি জামা কাপড় ছিল, কিছু শাড়ি ছিল, মানে দামি দামি জিনিস ছিল, সব কিছু সেল করে ওগুলা, দিয়েছেন। হ্যাঁ, রিসেল করে দিয়েছিল। জাস্ট অ্যাটলিস্ট যে আমি যাতে মানুষের কথা থেকে বাঁচতে পারি। এখনও কিছু দেনা বয়ে বেড়াচ্ছি, ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায় সেগুলো থেকে উঠে দাঁড়াবো। কিন্তু ভুল মানুষের পাল্লে আসলে আর মানে পড়তে চাচ্ছি না। এবং আমি যারা আমাকে দেখছে তাদেরকেও বলছি যে ব্যবসায়িক পার্টনার চুজ করার আগে 10 বার ভাববেন, সর্বোচ্চ চেষ্টা করবেন নিজে কিছু করা। অ্যাটলিস্ট পার্টনার আমাদের জন্য বিপজ্জনক। লাইফে যেমন আপনার জীবনসঙ্গিনী যতটা গুরুত্বপূর্ণ, বিজনেস পার্টনারও সেম। বিজনেস পার্টনারও সেম। একজন ভালো জীবনসঙ্গিনী আপনার জীবন গড়ে দিতে পারে, আর খারাপ জীবনসঙ্গিনী আপনার জীবনটাকে ব্যর্থতার গানিতে টানতে পারে, আপনাকে পুরো ধ্বংস করে দিতে পারে। আল্লাহ না করুক কখনো যদি আবারও লাইফে সব কিছু হারিয়ে ফেলেন, তাহলে কিভাবে নিজেকে আবারও গড়বেন? দ্রুত কীভাবে টাকা জেনারেট করা যায়, যে প্রোডাক্টগুলো রানিং প্রোডাক্ট সেটাকে নিয়ে আসা। আমার যে কাস্টমার বেস রয়েছে, আমার প্রতিটা কাস্টমার একটা ডাটা বেস আছে আমার, এই কাস্টমারদেরকে আবার রিকল করা। তার মানে আপনি আপনার এই বিজনেসেই থাকতে চান, আপনি অন্য কিছুতে শিফট হওয়ার কোনো প্ল্যান নেই? না, আমার অন্য কোনো কিছুতে শিফট করার প্ল্যান নেই। কারণ আমি চাচ্ছি আমি একজন মেডিকেল পার্সন হিসাবে আমার হাতে অনেক মানুষকে দেখা, যারা
বিভিন্ন খাবারের জন্য অসুস্থ হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে আমার একটা ছাদের নিচে সম্পূর্ণ ফ্রেশ খাবার থাকবে। এই যে At least খাবারের প্রতি বা ফুড বিজনেসের উপর এত ভালোবাসার কারণটা কি? ওই যে মেডিকেল পার্সন, আমি একজন ফিজিওথেরাপিস্ট। মেডিকেল পার্সন থেকে না? হ্যাঁ, মেডিকেল মানে আমার দেখা অনেক মানুষ সাফার করছে। আমাদের হাতেই তাদেরকে ট্রিটমেন্ট করছি আমরা। আপনি জানি না জানেন কিনা, আমরা খাবারের জন্য আমাদের পিঠে ব্যথা হয়। তাই জানতাম না। খাবারের জন্য শুধুমাত্র গ্যাস্ট্রিকের প্রবলেম হয় জানি, হ্যাঁ, তারপর আলসার হয়, আরও অনেক প্রবলেম হয়, খাবারে যে কেমিক্যালগুলো ইউজ করা হয়, এই কেমিক্যালগুলোর কারণে আমাদের ব্যাক পেইন হয়। পেইন হয়। এবং এই যে ব্রয়লার যে মুরগিটা, এই মুরগিটাকে আমাদের শরীরে ক্যান্সার যায়। আমি চেষ্টা করছি ছোট একটা ফার্মিং করার জন্য। ইনশাল্লাহ আমরা আপনাকে আল্লাহ যদি- ওখানেও দেখতে পাবো। ইনশাল্লাহ। ছোট ফার্মিংটা এই জন্যই যে আমি ওখানে সম্পূর্ণ গ্রামীণ উপায়, আমরা গ্রামে যখন আমি গ্রামের ছেলে, সো আমি দেখেছি মানুষ আসলে কীভাবে হাঁস মুরগি লালন পালন করে। মাছ আপনার কি পালন প্ল্যান করে। আছে সবজির বাগান করা? ইনশাল্লাহ। কারণ আমার রিলেটেডই তো ফুড, সো যদি হ্যাঁ, ফ্রেশ এখন ফুড আমি- পাচ্ছে, আপনি কোনো ফরমালিন দিচ্ছেন না। এখন হচ্ছে আমি মানুষের থেকে সংগ্রহ করছি, এটাকে আমি হাইজিনিং করছি। সো এই যে আমার টাইম ওয়েস্ট, টাকা ওয়েস্ট যাচ্ছে হাইজিনিং করতে, একটা পর্যায়ে আমি এটাকে নিজের জায়গায় নিয়ে আসবো, যেন আমার হাইজিনিং করার জন্য যে কস্টিংটা এবং সময়টা ব্যয় হচ্ছে সেটা যেন না হয়। কারণ আমি সর্বোচ্চ লেভেলের চেষ্টা করব যে কোনোভাবে কেমিক্যাল মুক্ত, সার মুক্তভাবে এটাকে বড় করা। অবশ্যই সম্ভব, কারণ আমরা যে মলটা ত্যাগ করি, এই মল থেকে কিন্তু সার তৈরি করা সম্ভব। এবং ওই সারই কিন্তু ওয়ার্ল্ডের যে ভালো ভালো ফার্মাররা রয়েছে, তারা কিন্তু এই সারটা ইউজ করে এবং এটাতেই কিন্তু ফুডগুলো আপনাদের সাথে খারাপ লাগতে পারে, আমরা যে মল ত্যাগ করি সেটাকেই সার। এটাকে যখন ভালোভাবে শুকানো হয় তখন এটা কিন্তু আর কোনো ঝামেলা থাকে না। কারণ আমরা কিন্তু আচ্ছা। খাবারটাকেই কিন্তু ওখানে ফেলতেছি, আলাদা হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ কিছু না। ভাইয়া, আপনার এই যে এত এত ওয়ার্ক প্রেশার, ওয়ার্কলোড, আপনি ব্যক্তিগত জীবন এবং কাজের জায়গা কিভাবে ব্যালেন্স করছেন? একটা পরিবার চালানোর জন্য অবশ্যই টাকা দরকার। ঢাকা শহরে একটা পরিবার নিয়ে থাকা, এখানে অনেক টাকা পয়সার দরকার। সো আমি চেষ্টা করছি যে আমার ফ্যামিলি লাইফ এবং ব্যবসায়িক লাইফটা যেন একসাথে না হয়ে যায়। সো যখন নিডেড হয়, যে আমাকে দরকার পড়ছে, আমি সেটা করে ফেলছি তাদের। এবং আমি আমার কাজের ফাঁকে ফাঁকে গ্যাপ দিয়ে পরিবারকে টাইম দিচ্ছি। যখন আমি দেখছি যে না, আমার এই টাইমটা ধরেন আমার 1 ঘন্টা আমি ফ্রি টাইম পাচ্ছি, আমি অন্য কোনো কিছু না করে আমি সাথে সাথে পরিবারকে সময় দিচ্ছি, যাতে তারা অনুভব করতে পারে যে না, সে ব্যবসাও করছে, পরিবারকেও সময় দিচ্ছে। অ্যাটলিস্ট মানে অ্যাজ এ ব্যবসায়িক মানুষ হয়ে যায় না যে পরিবারকে ভুলে গেছে, এরকম কোনো কিছু না। মানে অ্যাডজাস্ট করার সর্বোচ্চ লেভেল চেষ্টা করছি। এবং আমার ওয়াইফ আমার সাথে কাজ করছে, এটা আমার জন্য বড় পাওয়া। যদি আমার সাথে কাজ না করতো, অবশ্যই সে এটা নিয়ে খুব আমার সাথে ঝামেলা করতো, 100% মিস ছিল না, কারণ তাকে যদি আমি সময় দিতে না পারতাম। এখন সে 24 আওয়ার্সও আমার সাথে উনিও আপনার সাথে পুরো কানেক্টেড হয়ে গিয়েছে। কানেক্টেড হচ্ছে। আবার আমি কোথাও যাচ্ছি সেখানেও কানেক্টেড। সো মানে অ্যাটলিস্ট ওয়াইফের জায়গা থেকে আর ঝামেলা হচ্ছে না। আর বাবা মাকে সর্বোচ্চ চেষ্টা করি যতটুকু সময় দেওয়া যায় সময় দিচ্ছি। আপনার বিজনেসের টার্নিং পয়েন্ট কোনটা ছিল? আমার ব্যবসার টার্নিং পয়েন্টটা ট্রায়াল প্যাকটাই। আমি যখন ট্রায়াল প্যাকটা রান করি, ওখান থেকেই আমার সেল স্টার্ট হয়। ওখান থেকে আমার সবচেয়ে বড় বিগ সেল শুরু হয়। এবং সেখান থেকে আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো এখনো আছি। থামতে হয় নাই। থামতে হয় না, এবং আস্তে আস্তে নতুনত্ব আমি নিয়ে আসার চেষ্টা করছি। নতুনত্ব, প্রতিটা খাবারকে কীভাবে আরও সুন্দর ডেকোরেশন করা যায়। আপনাদের কাছে একটা কথা শুনলাম যে আসলে যে জিনিস দেখতে ভালো সেটা খেতেও ভালো। সো আমার যে দেখতে জিনিসটা, যেমন আমার প্যাকেজিংটা, যেহেতু আমি আসলে কনজাস্টেডের মধ্যে যাচ্ছি, কারণ আমি যদি এখন এখানে ব্যয় করি সব কিছু, সো আমি হয়তো ভালো খাবার দিতে পারবো না মানুষকে। মানে ভালো খাবার বলতে গুড কোয়ালিটির খাবারটা হয়তো সার্ভিং করতে পারবো না। সো আমি চেষ্টা করছি যে হয়তো এটাকে গুড লুকিং দিতে পারছি না, বাট কোয়ালিটি মেনটেন করছেন। কোয়ালিটি মেনটেন করছি। এবং যেভাবে যাওয়া যায়, দেখুন আমি এখানে আমার এই প্যাকেটে আমি অয়েলটাকে ওই যে হট ক্যান দিয়ে আমি লাগিয়ে নিয়ে আসি বা লাগাই দিই, যাতে ইয়ে করা হয়। কিন্তু যখন আবার হয়তো বড় হতে পারবো, তখন আরও অন্যভাবে উন্নত মানের প্যাকেজিংটা নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে ভালো কিছু দেওয়ার জন্য। জানি না কতটুকু পারবো, সব কিছু উপরওয়ালার ইচ্ছা। তবে সর্বোচ্চ ট্রাই করে যাচ্ছি যে ভালো খাবার, ভালো ভালো একটা দিন, ভালো একটা জীবন মানুষকে দেওয়ার জন্য।
ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ।